বড় ভাইয়াকে মা নিজের পছন্দেই বিয়ে করিয়েছিলেন। একদম গ্রামের গরিব ঘরের রূপবতী কম বয়সী মেয়ে ছিল আমাদের ভাবি। মা বলতেন, কম বয়সী মেয়েই ভালো, তেজ দেখাবে না। আর বাপের বাড়ি ধনী হলে তো বড়াইয়ের চোটে টাকাই দায় হয়ে যাবে। এছাড়া রূপবতী হওয়া তো এক প্রকার মেয়েদের জন্য বাধ্যতামূলকই, সেটি আর আলাদা করে বলবার দরকার নেই। ভাবির বয়স সম্ভবত 17 বছর ছিল, কিংবা 18 হতে পারে। কাঁচা সোনার ন্যায় গায়ের বর্ণ, চোখ দুটো টানা টানা, কি মায়াবী নিষ্পাপ তার মুখখানি। আমার বয়স তখন সবে 11। নতুন বউ নিয়ে বরযাত্রীর সঙ্গে হই হল্লা করে বাড়ি ফিরলাম সন্ধ্যাবেলায়। গ্রামের নিয়ম ছিল, শাশুড়ি ধান দুর্বা দিয়ে বরণ করলে তবে বউ ঘরে ঢুকবে। বলা বাহুল্য, মুসলিম সমাজেও তৎকালীন সময়ে এই নিয়ম প্রচলিত ছিল। ভাবি আর ভাইয়া তাই উঠানেই দাঁড়িয়ে রইলেন, কিন্তু মা আর আসেন না কিছুতেই। ভাইয়া তো তবুও পায়চারি করছিলেন উঠানে, কিন্তু বেচারি ভাবি, নতুন বউ বলে ঠায় এক জায়গাতেই বিনা নড়াচড়ে দাঁড়িয়েছিলেন তিনি। আর প্রমাণ সাইজের মশাগুলো নতুন বউয়ের রক্তে জম্পেশ একটা আহার হয়েছিল সেদিন বলা যায়। সে যাই হোক, আমি ভারী অবাক হচ্ছিলাম এই ভেবে যে মা কেন বের হচ্ছেন না। আশেপাশের চাচিরা কত করে ডাকছে, কিন্তু তিনি তবুও আসছেন না। ব্যাপারটা কি? খোঁজ নিতে মায়ের ঘরে যেয়ে দেখি তিনি মনমরা হয়ে বসে আছেন। আমি বললাম, কি হয়েছে মা? নতুন ভাবিকে বরণ করবে না? কি যে সুন্দর লাগছে বউ সাজে ভাবিকে। তুমি তো এখনো দেখলেই না। আমার উৎসাহী ভঙ্গিতে করা গল্প মাঝপথে থামিয়ে দিলেন মা। বললেন, ওই ছোট লোককে দেখার শখ আমার নাই। আশ্চর্য হয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালাম। মা বললেন, দেখলি ফকিরের বাচ্চারা, একটা কিছু দিল না আমার ছেলেকে, খালি হাতে পাঠিয়ে দিল মেয়েকে। আমরা যৌতুক চাইনি, নেহাতই ভালো মানুষ বলে, তা বলে কি আমাদের এমন করে ঠকাবে? তোর অশিক্ষিত চাচাতো ভাই বিয়ে করলো গত বছর, সেও তো হুন্ডা পেল, ক্যাশ টাকা পেল, ঘর ভর্তি আসবাব পেল মেয়ের বাপের থেকে। তা তোর বড় ভাই কি ওর চেয়ে অযোগ্য? হায় খোদা, তোর বাপও কিছুই বলল না। মা কান্নার মতো ভঙ্গি করতে লাগলেন। আমার মনে হলো, আসলেও তো কথা ঠিক। আমার এত গুণী ভালো ভাইটা তো মস্ত ঠকা ঠকলো। পরক্ষণে আবার বললাম, কিন্তু আম্মা, ভাবিরা তো গরিব। মা ধমকে উঠলেন, বললেন, চুপ কর গাধা, গরিব বলে কি মেয়ের বিয়েতে কিছু দিবে না জামাইকে? আমি মেনে নিলাম, মায়ের রাগের কারণ আছে বটে। বরণ করতে এর জন্যই তো যাচ্ছেন না মা। তবে মাকে শেষমেশ উঠতেই হলো, কেননা বাবা এসে ধমকালেন। বললেন, এইসব কেমন ছোটলোকিপনা? নতুন বইয়ের আজ প্রথম দিন এ বাড়িতে। সে কি ভাবছে জানি না, বড় ভাবি সেদিন কি ভেবেছিল। অনেক কাঠখড় পুড়িয়ে ঘরে প্রবেশ করেছিল শেষে। এরপরও মা ছিলেন রাগ করে। বাবা অমন করে ধমকালেন ভরা বাড়িতে। তাছাড়া ভাইয়া কিছুই পেল না, সেই শোক তো আছেই। যৌতুক যেহেতু চায়নি, পাত্রীপক্ষের তো উচিত ছিল খুশি হয়ে আরো বেশি করে যৌতুক দেওয়া, তাই নয় কি? তাই তো অভিমানী হয়ে মা আমার নিজের ঘরে আলো নিভিয়ে বসে রইলেন। আমাদের 5 ভাই বোনের মধ্যে সবচেয়ে বেশি মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা ছিল বড় ভাইয়ার। শুধু মা নয়, পুরো পরিবারের প্রতি তার ছিল অশেষ টান। মা বলতেন, আমার বড় ছেলেটা হলো সোনার টুকরা। যে সে সোনা নয়, একদম গিনি সোনা। বাকি ভাইয়েরা যে মাকে ভালোবাসতো না কিংবা শ্রদ্ধা করতো না তা কিন্তু নয়। তবে মেজো ভাইয়া খানিকটা একরোখা ছিল, নিজের মর্জি মতো চলতো। আর ছোট ভাইয়া মায়ের অতি আদরে বোধ করে কিছুটা বিগড়ে ছিল, বাবা তাই বলতেন। সে যাই হোক, বড় ভাইয়া যখন দেখলেন মা অমন করে রাতে না খেয়ে দুঃখী হয়ে একলা ঘরে বসে আছেন, তখন তিনি ছুটতে চলে গেলেন মায়ের কাছে। কত ইনিয়ে বিনিয়ে বুঝিয়ে সুঝিয়ে মায়ের কান্নাকাটি অভিযোগ নামা শুনে শেষে নিজের হাতে মাকে খাইয়ে দিয়ে শান্ত করে তবে ভাইয়া এলো। মায়ের এমন কান্নাকাটির জন্য চাইলেও বাবা কিছু বলতে পারছিলেন না। আমার তো ভাবির ওপর ভারী রাগ হয়েছিল তখন। সে এসেই কিনা আমার মাকে কাঁদালো। তবে বিয়ের প্রথম রাত যা কিনা সব মেয়ের জীবনে এক স্মরণীয় স্মৃতি হয়ে থাকে, সেই রাত ভাবির জন্য স্মরণীয় হলো, তবে একটু অন্যভাবে।
একা একা বাসর ঘরে তিনি বসে রইলেন বহুক্ষণ। অনেক রাত হয়েছিল ভাইয়ার আসতে, তাতে অবশ্য ওনার জন্য আমি কোনো সহানুভূতি অনুভব করিওনি। পরদিন সকালে মা বড় ভাবিকে বললেন বাপের বাড়ি থেকে নিয়ে আসা সমস্ত গয়না যেন মায়ের কাছে জমা রাখে। ভাবিরা গরিব হলো, তার নানি পরনানির আমলের বেশ ভালো পরিমাণের গহনাই বিয়েতে তিনি পেয়েছিলেন। সেসব বিনা বাক্যে মায়ের হাতে তুলে দিলেন তিনি। দেবে নাই বা কেন? মা হলেন এই সংসারের কর্ত্রী, মাই তো সামলে সুমলে রাখতে পারবে, তাই না? আর ভাবির গয়না তো আর মা খেয়ে ফেলবে না, বরং নিরাপদেই থাকবে। কাজেই ভাবির তো বাধা দেওয়ার কারণই নেই। যদিও পরে ওই গয়না থেকে একটা পদ্মহার মা আপাকে বিয়ের সময় দিয়েছিলেন। আমাকেও একজোড়া কানের দুল দিয়েছিলেন পড়তে। আবার ছোট ভাইয়ার কলেজে ভর্তির সময়ও একটা আংটি বিক্রি করেছিলেন। এর জন্য ভাবির কাছ থেকে অনুমতিও নেননি তিনি। অনুমতির কী বা আছে? ভাবি এবাড়ির বউ, এটাই তার পরিবার। পরিবারের পিছে কিছু গয়না খরচা করলে তার কি সমস্যা হবে কোনো? এমনিও তো মেয়েকে বিয়ে দিয়েই তার বাবা মা ঝাড়া হাত পা হয়েছেন। কখনো তো জ্যৈষ্ঠ মাসে আম কাঁঠাল পাঠাননি, কিংবা শীতকালে পিঠাপুলি, রোজার ঈদে ইফতারের সামগ্রী, অন্তত প্রথম কোরবানির ঈদে একটা খাসিই দিত। অতটুকু সামর্থ্য বুঝেছিল না? আচ্ছা সব বাদ, মেয়ের পরিবারের জন্য তো জামা কাপড় কিনে পাঠাতে পারত। তা সেসব কিছু কি করেছে কখনো? মায়ের এ সমস্ত যুক্তি আমি মন দিয়ে শুনতাম, ভাবতাম মা ঠিক কথাই তো বলেছেন। মা কি কখনো ভুল বলতে পারেন? ভাবিকে যদি এর জন্য মা অনেক কথা শোনাতেন, মাঝে মাঝে আমার খারাপ লাগতো। বেচারি কেমন টলমলো জল ভরা চোখে চাইতো অসহায়ের মতো। কিন্তু সেই খারাপ লাগা ছিল ক্ষণস্থায়ী। মা বলতেন ওর কর্মদোষেই তো গালি খায়, নইলে আমার তো ঠেকা নাই ওকে গালি দেবার। কথাটা সত্যি, ভাবিরও দোষ আছে। নইলে কি করে বংশের প্রথম সন্তান হিসেবে একটা কন্যা সন্তান জন্ম দিয়ে বসলো? আমরা তো ওনার বাপের বাড়ি গেলাম মনমরা হই নবজাতক কন্যাকে দেখতে। হ্যাঁ, ওনার গরিব বাপের বাড়িতে ডেলিভারি হয়েছিল, যত খরচাপাতি সব ওনার বাপই করেছিল। করবেই তো, নানা হয়ে নাতনির জন্য এতটুকু করবে না? যদিও সেই নাতনি মূলত বেড়ে উঠবে আমাদের বংশ পদবি নিয়েই, তাতে কি? যা হোক, ভাবিকে ফিরিয়ে আনা হলো বাড়িতে। মা সেবার কত কথা শোনালেন। বললেন অভাগীর পাল্লায় পড়েছে আমার ভাই। মেয়ে জন্ম দিয়েছে, তার গায়ের রঙও উজ্জ্বল না। যদিও ভাবি ফর্সা, তবে ভাতিজি হয়েছে আমার ভাইয়ের মতো। বাবার গায়ের রঙই সে মূলত পেয়েছে। মাকে আমি তা বোঝাতে চাইলে মা ধমকে ওঠেন। বলেন তোর ভাবি সুন্দর সুন্দর জিনিসপাতি দেখে নাই, এর জন্য এই হাল। বাচ্চা পেটে নিয়ে সুন্দর মানুষ দেখতে হয় বেশি করে। আরো কি কি যেন খাবারের নাম বললেন, যেগুলো খেলে বাচ্চা কালো হয়। আমার অত শত মনে নেই। ভাবি নিশ্চিত বাপের বাড়ি গিয়ে সব অনিয়ম করেছে। যদিও শুরুর দিকে আমাদের বাড়িতেই ছিল ভাবি। আর কি, যতদিন বাচ্চা পেটে নিয়েও সমান তালে সংসারের সবার ফুড ফরমায়েশ খাটা যায়, কাজটা সব করা যায়, ততদিন আমাদের বাড়িতেই ছিলেন। এরপর যখন তার সেবা শুশ্রূষার প্রয়োজন হলো, তখন পাঠিয়ে দেওয়া হয়েছিল বাপের বাড়িতে। এখন মেয়ের সেবা যত্ন তো মা বাবাই করবে, সেটাই তো উচিত নয় কি? যদিও বিয়ের পরে বাবা মা মেয়েদের জন্য পর হয়ে যায়, আর আপন হয় শ্বশুর বাড়ি, তবুও যত্ন আত্মীয় ওই পর মানুষদেরই করা উচিত। হ্যাঁ, আমি এই বিষয়ে প্রশ্ন করায় মা ধমকেছিলেন তা সত্যি। তবে আমি একাই বুঝে নিয়েছি ব্যাপারটা। ভাবির আসলে অনেক দোষ ত্রুটি, নইলে মা নিজে থেকে পছন্দ করে তাকে আনলো। তবুও কেন সে মায়ের মন রেখে চলতে পারল না? আমাদের মা কি খারাপ? তিনি কত ভালো, কত ভালোবাসেন আমাদের। যদিও মাঝে মাঝে মনে প্রশ্ন জাগতো, মা হিসেবে তো সব নারী সেরা, কিন্তু তা বলে শাশুড়ি হিসেবেও তিনি সেরা, একথা কি এত নিশ্চয়তার সঙ্গে বলা যায়? তবে সেসব প্রশ্নকে ছোট্ট মস্তিষ্কে ঠাঁই দিতাম না। মা যদি আসলেই খারাপ হতো, তাহলে বড় ভাইয়া নিশ্চয়ই মায়ের পক্ষ নিয়ে ভাবিকে কথা শোনাতো না, অপমান করতো না। একবার তো বড় ভাইয়া কি ভীষণ রেগে গেলেন। কাছ থেকে ফিরেই দেখলেন মা কাঁদছেন ভাবির কি একটা কথার জেদ ধরে। ভাইয়া তো টেনে হিস্টে ভাবিকে নিয়ে এলেন মায়ের সামনে, বললেন ক্ষমা চাও।
নয়তো আজই হবে এ বাড়িতে তোমার শেষ দিন। আমার মাকে তুমি কাঁদাও, কত সাহস! ভাবি মিনমিনিয়ে কিছু একটা বলতে চেয়েছিলেন, ধমকের চোটে শেষ আর পারেননি। ক্ষমা চেয়ে ঝামেলা চুকিয়েছিলেন। তা ভাবি যদি এতই ভালো হয়, তাহলে ভাইয়া নিশ্চয়ই ভাবিকে ওভাবে ক্ষমা চাওতো না। যার বউ তারই তো বেশি চিন্তা হবার কথা। আমার খামোকা উল্টাপাল্টা প্রশ্ন মাথায় এনে লাভ কি? মা খুব গর্ব করে বলতেন, এই হলো আমার ছেলে, মা ছাড়া কিছুই বোঝে না। বউ হলো পরের মেয়ে, বউকে প্রশ্রয় দিতে হবে কেন? বউ থাকবে পায়ের তলায়, তাই না? তাই তো, তাই তো, মাথা দুলিয়ে মেনে নিতাম আমি। তবে মা মেনে নিতে পারলেন না যখন শুনলেন আমার দুলা ভাই খালি নিজের মায়ের কথায় চলে, আপার কথা পাত্তা দেয় না। কি মস্ত খারাপ ছেলে সে! ছি ছি! মায়ের সঙ্গে আমিও সমান তালে ছি ছি রব তুললাম। এমনিতে বড় ভাবির জ্বালায় সংসারে অশান্তির শেষ নেই। মা কেবল হা হুতাশ করে দুঃখ বিলাস করতেন পাশের বাড়ির চাচিদের নিকট। সেই দুঃখের মধ্যে আমাদের জীবনে নেমে এলো আরো ঘোর দুঃখ। বাবা মারা গেলেন হঠাৎ করে। দুদিন কেঁদে কেটে তৃতীয় দিন মা বড় ভাইয়াকে বললেন, তোর ভাই বোনগুলো তো সব ছোট, তোর বাবাও নেই, তুই বড় ছেলে, তোকে এবার সবকিছুর হাল ধরতে হবে। তোর যে অনেক দায়িত্ব বাবা। বড় ছেলেদেরই তো সব দায়িত্ব হয়, তাই না? মেজ ভাইয়া যদিও কেবল বছর দুয়েক এরই ছোট বড় ভাইয়ার থেকে, তবে মায়ের ভাষ্য অনুযায়ী দায়িত্ব সব কেবলই বড় ভাইয়ার। তাই তো দেশ ছেড়ে কটা টাকা বেশি উপার্জনের উদ্দেশ্যে তাকে পাড়ি দিতে হলো মিডল ইস্টে। দেশের চাকরিতে কয় টাকাই বা বেতন, বিদেশে কামলা দিয়েও এর চেয়ে বেশি কামানো যায়। কষ্ট মষ্ট হবে, তাতে কি? পুরুষ মানুষ এতটুকু কষ্ট তো করতে হবেই। যদিও কষ্টটাকে আমার এতটুকু মনে হতো না। ভাইয়া করতেন রং মিস্ত্রির কাজ, উঁচু উঁচু সব ভবনে ঝুলে ঝুলে। আরবের কাঠফাটা প্রচন্ড গরমে জীবন ঝুঁকি নিয়ে রাঙিয়ে তুলতেন অন্যের বাসস্থান, অফিস। গাদাগাদি করে থাকতেন একটা রুমে 7-8 জন। খাবার দাবারও কষ্ট হতো। তবুও মাকে বলতেন, আমি ভালো আছি মা, তুমি চিন্তা করো না। মা ভাইয়ার চিন্তা খুব একটা করতেনও না। তার তো দুশ্চিন্তার শেষ নেই। সংসারে কত ঝামেলা। ছোট ভাইয়া কোথাও চান্স পায়নি, তাকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি করতে হবে। কত টাকার ব্যাপার। বড় আপাকেও তো এটা সেটা কত কি দিতে হয়। আমার পড়াশোনা তো আছে। এছাড়া সংসারে কি কম খরচ? সেই সব তো বড় ভাইয়াকেই দেখতে হবে। মা সেসবই বলতেন ভাইয়াকে। বড় ভাইয়া না করলে সেসব আর কেই বা করবে? আচ্ছা, বড় ভাইয়ার গল্পই কেবল করে যাচ্ছি, এবার ভাবির গল্পে ফিরি খানিক। আমাদের বড় ভাবির নাম ছিল শান্তা। নামের মতে শান্ত স্বভাবের মেয়ে ছিলেন তিনি। তবে ফুলের মতো মিষ্টি যে মেয়েটিকে শুরুতে দেখেছিলাম, তার সব রূপ লাবণ্য কিভাবে যেন এই সংসার গ্রাস করে নিল অবলীলায়। ভাবিও কেমন যেন নির্জীব হয়ে পড়েছিলেন, যেন ইটে চাপা পড়া সাদা রঙা ঘাস, যেন কাঠের পুতুলের মতো প্রাণহীন একটা জড় বস্তু, যার চোখ মুখ তো আছে কিন্তু জীবন নেই। ভাবিকে আমি আর হাসতে কিংবা কাঁদতে কিংবা কোনো ধরনের অনুভূতি প্রকাশ করতে দেখতাম না। সব কাজ করতেন, কিন্তু নির্জীব ভাবে। শেষবার ভাবি কেঁদেছিলেন ভাইয়া বিদেশে যাওয়ার আগে। খুব খুব কেঁদেছিলেন। বলেছিলেন, আপনার বিদেশে যেতে হবে না, আপনি আমাদের সাথেই থাকুন। যা রোজগার হয় তা দিয়ে আমরা কষ্টে সৃষ্টে চালিয়ে নেব। অত দূরে থাকবেন আপনি? মেয়েটা যে বাবার আদর পাবে না। আর যে সন্তান এখনো পেটে, সে তো আপনাকে দেখবেও না। আর আমি? দয়া করে যাবেন না আমাকে ফেলে। কত বউরাই তো অমন আছেন, যাদের কাছে টাকা পয়সাটাই প্রধান। তবে ভাবি কিন্তু মোটো অমন ছিলেন না। সেদিন ভাবির অমন আকুল আবেদনে ভাইয়ার মন গলেছিল কিনা জানি না, তবে তার চোখেও আমি জল দেখেছিলাম। ওদের দুজনের চোখের জল আমার হৃদয়ে ভিজে উঠেছিল। মাকে গিয়ে বলেছিলামও, কি দরকার ভাইয়াকে অত দূরে পাঠানোর, কত কষ্ট করতে হয় ওখানে। মা সবসময়ের মতোই আমাকে ধমকেছিলেন। বলেছিলেন, নির্বোধ কোথাকার, তোর ভাবির মায়া কান্নায় গলে গেলি নাকি? সবই ওর ঢং। ওরে কোলে নিয়ে খালি বসে থাকলে হবে, সংসার চালাতে হবে না? তোর ভাই কি একাই বিদেশ যাচ্ছে কাজের জন্য? কত হাজার হাজার লাখ লাখ মানুষ যাচ্ছে। এই যে তোর চাচারা ভিটায় টিনের ঘর ভেঙে দালান তুললো,
তোর চাচাতো ভাইয়েরা বিদেশে গিয়েছে বলেই তো। তোর ভাবি হলো রাজ্যের খারাপ, সব বিষয়ে ব্যাগরা দিতে ওস্তাদ। আমার ছেলেটাকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করিয়েছি, এখন সে ন্যাকা কান্না কেঁদে সব পণ্ড করতে চাইছে। হয়তো ভাবি আসলেই খারাপ ছিল, হয়তো মাই সঠিক। তবে আসল খারাপ কাকে বলে তা আমরা বুঝলাম মেজো ভাইয়ার বিয়ার পর। মেজো ভাইয়া যে কিনা ছোট থেকে একরোখা গোছের, হুট করে একদিন বললেন তিনি বিয়ে করতে চান। মা খেপে গিয়ে বললেন, তুই কি এমন ব্যবসা করিস? কয় টাকায় বা আয় হয়? সংসারে যৎসামান্য যেটুকু দিস তাও বন্ধ করা তাল করেছিস। মেজো ভাইয়া জানালেন, সংসারে তিনি যেটুকু টাকা দেন তা দেওয়া বন্ধ হবে না, মা যেন নিশ্চিন্ত থাকেন। আর তার বিয়েতেও বাড়তি চাপ নিতে হবে না কারো, কিছু টাকা তার জমানো আছে, সেগুলো দিয়েই বিয়ের কাজ সারবে সে। মা যেন একথায় আকাশ থেকে পড়লেন, আমার দিকে চেয়ে বললেন, দেখলি নিতু, তোর ভাই কি বলল? তা হ্যাঁ রে, তোর জমানো টাকাও আছে আলাদা করে। অভাবের সংসারে কটা টাকা বেশি দিস না, কিন্তু টাকা ঠিকই জমাতে পারিস। মায়ের গলা ভর্তি অভিমান। মেজো ভাইয়া বললেন, টাকা পয়সা কিছু তো জমাতে হবেই, আমার তো ভবিষ্যৎ আছে। সংসারে যতদূর সম্ভব দিচ্ছি তো, নিজের জান তো আর দিয়ে দিতে পারি না, তাই না? আর অভাবের সংসারই বা বলছো কেন? আমাদের তো অভাব হবার কথা না। তোমার ছোট ছেলে সারা বছর আড্ডাবাজি করেছে, পড়াশোনা করেনি তাই চান্স পায়নি, এর জন্য লাখ লাখ টাকা খরচ করে তাকে প্রাইভেটে পড়াতে হবে কেন? বাড়ির পাশে কি সরকারি কলেজ ছিল না? তাছাড়া তোমার মেয়ের বিয়ে হয়েছে, তাকে বা তোমার এত এত জিনিসপত্র পাঠাতে হবে কেন? এসব করেই তো খামোখা টাকা নষ্ট করো। সবাইকে তো বুঝে শুনে চলা উচিত। সবাই ইচ্ছা মতো ফুর্তি করবে আর একজন খালি জীবন দিয়ে খেটে মরবে, তা তো হয় না। এখন বড় ভাইয়া যেহেতু নিজের ইচ্ছাতেই খাটছেন, আমি ও বিষয়ে কি বা বলতে পারি? তবে হ্যাঁ, আমি ওভাবে পারবো না। তা পারবি কেন? তোর তো ওর নখের যোগ্যতাও নেই, তুই হলি স্বার্থপর। মেজো ভাইয়া কোনো তর্কে আর জড়ালো না। পরদিন মা কান্নাকাটি থামিয়ে শেষে পাত্রী খোঁজার সিদ্ধান্ত নিলেন। তবে মেজো ভাইয়া জানালেন, পাত্রী তার পছন্দ করাই আছে, মাকে আর কষ্ট করতে হবে না। সে ছবি দেখালো। মা এবার আর ওই ঔদ্ধত্যপূর্ণ আচরণ সইতে পারলেন না, খুব হইচই করলেন। শেষে বিদেশে বড় ভাইয়াকে ফোন করে বিচারও দিলেন। তিনি মায়ের মুখে এসব শুনে মেজো ভাইয়াকে বোঝালেন খুব করে, যদিও সে ছেলে কারো কথা শুনবার মানুষই না। নিজের পছন্দের মেয়েকে শেষ অবধি সে বিয়ে করেই ছাড়লো। মেজো ভাবির নাম জারিয়া। আনকমন এ নামের অর্থ প্রতিবাদী, সাহসী, নির্ভীক নারী। কি অদ্ভুত একটা নাম, তাই না? নাম যাই হোক, মানা যায়। কিন্তু মেজো ভাবির বয়স যে ছিল 24। শুনে তো মা বিড়মি খেলেন এক প্রকার। কুড়িতে যেখানে মেয়ে মানুষ বুড়ি হয়ে যায়, সেখানে মেজো ভাই এ কাকে বিয়ে করলো? আবার নাকি এমএ পাশ করা মেয়ে। হায় রে পোড়া কপাল। তার ওপর মেজো ভাবির গায়ের রঙও কিছুটা চাপা। আর কি, বড় ভাবির মতো অত বেশি ফর্সা না। অবশ্য তাকে অসুন্দরও বলা যাবে না। চোখ দুটোতে মায়ার চেয়েও বেশি বুদ্ধির ঝিলিক। নাক মুখ চেহারায় কেমন একটা ধারালো ভাব। এ সৌন্দর্য অন্যরকম। একে ঠিক চাঁদের মতো বলে উপমা দেওয়া যায় না। এ যে সূর্যের মতো তেজস্বী সৌন্দর্য। মেজো ভাবি যবে এ বাড়িতে প্রথম এলো, বাড়িতে তখনও সেই পূর্বের মতোই মাতম। মা চেঁচামেচি করে বিলাপ করছেন, কাঁদতে কাঁদতে বলছেন, এই ডাইনি নিশ্চিত জাদুটোনা করে আমার ভোলা ভালা ছেলেটার মাথা খেয়েছে, নইলে আমার ছেলে এই মেয়েকে কি বুঝে ভালোবাসবে? মায়ের আহাজারিতে কাল ক্ষেপণ দেখে মেজো ভাবি আর দাঁড়ালেন না উঠানে, সোজা ঘরে ঢুকে গেলেন, কোনো বরণ টরণ ছাড়াই। আমি একরাশ আশ্চর্য ভাব নিয়ে মায়ের ঘরে গিয়ে বললাম, মা গো, জারিয়া ভাবি তো বরণ ছাড়াই ঘরে ঢুকে গেছে। মায়ের কান্না মুহূর্তেই থেমে গেল। চোখ দুখানিতে দেখা গেল রাগের ঝলক। দ্রুততার সঙ্গে উঠে তিনি ও ঘরে গেলেন। বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, সবাই নতুন বউকে দেখছে, মিশ্র অনুভূতি নিয়ে। কেউ কেউ বলছে, এ কেমন বেহেয়া মেয়ে, আবার কেউ বলছে ঠিকই আছে, এভাবে দাঁড় করিয়ে রাখবে কেন? বড় বউটার বেলা তো এমন করেছিল। মেজো ভাবি অবশ্য নির্বিকার, কানাঘুষায় তার মন নেই। তিনি বড় ভাইয়ার বাচ্চাদের বেশ সাবলীল ভাবে আদর করতে লাগলেন।
তাদের সাথে খিলখিলি হাসতে লাগলেন। সে হাসি শুনে তো মায়ের মাথায় প্রকাণ্ড বাজ পড়ল। এ কি নতুন বইয়ের ব্যবহার? তিনি রাগে জোরে জোরে শ্বাস নিচ্ছিলেন। কোনো ক্রমে রাগ কিছুটা চাপা দিয়ে চেঁচিয়ে বললেন, এ কেমন স্পর্ধা! বেয়াদব মেয়ে, বরণ ছাড়াই ঘরে ঢুকে ফেলেছে। মেজভাবি এগিয়ে এসে মাকে সালাম করলো। এরপর হাসি মুখে বলল, আপনার বিলাপ করা কান্নাকাটিতে ব্যাগরা দিতে চাইনি আম্মা। একথায় ঘরময় একটা হাসির জোয়ার উঠল। সবাই একযোগে হেসে উঠল। তবে মায়ের চিৎকারে সে হাসি বিলীন হলো মুহূর্তেই। মা মেজ ভাইয়ার দিকে এগিয়ে এসে বলল, তুই এই জঙ্গলিকে ঘরে তুলছিস? এই বেহায়া জানোয়ারটাকে? এরপর রোদন ভরা কণ্ঠে 100 অভিযোগের ঝাঁপি খুলে বসলেন মেজ ভাইয়ার বিরুদ্ধে। ভাইয়া অবশ্য তর্কে গেল না, বলল, এইসব নিয়ে পরে কথা বলবো, সময় তো ফুরিয়ে যাচ্ছে না। আজকে রাতে খামুকা চেঁচামেচি ভাল লাগছে না মা। মা আরো চেঁচিয়ে বললেন, ও, এখন তো মায়ের কথা বিষের মতো লাগবি। মধুর কৌটা আনছে না ঘরে, দুধরা ফুলের মধু। মা আরো কিছুক্ষণ একা একাই জাবর কাটার মতো এটা সেটা বলে গেলেন। তবে পরে নিজ থেকেই থেমে গেলেন। নিজের ঘরে গিয়ে মনমরা হয়ে বসে রইলেন। আমি আর আপা বুঝিয়ে সুঝিয়ে তাকে খাওয়ালাম। মা বললেন, সব শেষ। এই সংসারের ধ্বংস এখন অনিবার্য। কাল সাপ চলে এসেছে। কিছুক্ষণ মর্জি করে শেষে বাধ্য হয়ে ঘুমিয়ে পড়লেন মা। কারণ তিনি জানেন, তিনি আরো হইচই করলো বড় ভাইয়ার মতো মেজ ভাইয়া সব ছেড়ে ছুড়ে এসে পড়ে থাকবেন না। ওটি তার চরিত্রের মধ্যেই নেই। শেষ রাতের দিকে ঘুম ভাঙলে কানে আসে আপা আর মায়ের গুনগুন। কখন ওরা জেগেছে কে জানে। আপা বললেন, তুমি এভাবে কান্নাকাটি করলে লাভ হবে ভেবেছ? তোমার মেজ ছেলে কি জাতের? তোমাকে এখন শক্ত হাতে হাল ধরতে হবে। ওই মেয়েকে দৌড়ের ওপর রাখতে হবে। ওকে খবরদারি করতে দেওয়া যাবে না। ওর 20 দাঁত ভাঙতে হবে। মা সে কথায় সায় দিলেন। দীর্ঘশ্বাসের শব্দে মনে হলো যেন আমাদের আটপৌরে জীবনে নেমে এসেছে কোনো কালো ছায়া। পরদিন সকালবেলায় স্বাভাবিকভাবেই মা মেজ ভাবিকে বললেন, তোমার গয়নাগুলো আমার কাছে জমা রাখো। যদিও খুবই কম গয়না দিয়ে পাঠাইছে তোমার বাপ মা। মেজ ভাবি হেসে বললেন, না মা, আপনাকে কষ্ট করতে হবে না। আমি সামলে রাখবো, সমস্যা নেই। মা হতভম্ব হয়ে বললেন, তুমি নতুন বউ, তোমার কাছে গয়না রাখবা? এ আবার কেমন কথা? আমি সাবধানে রাখবো, দাও। মেজ ভাবি টললেন না মোটেও। বললেন, আমিও সাবধানে রাখবো। আমি তো আর খুকি নই যা হারিয়ে ফেলবো। নিজের গয়নার ভার নিজের ওপর থাকাই তো ভালো। তুমি আমার মুখে মুখে কথা বলছো, কোনো শিক্ষা নেই তোমার? তোমার কি মনে হয় তোমার গহনা আমি খেয়ে ফেলবো, চুরি করব? যখন তোমার ইচ্ছা হবে তুমি তো নিতেই পারবে নাকি? তা করবেন কেন? তবে আমার তো ইচ্ছা হলে যখন তখন চাইতেও পারবো না। দেখা যাবে মাঝরাতে একটু সাজগোজ করতে ইচ্ছে হলো গয়না পরে, তখন কি আমি গিয়ে আপনার ঘুম ভাঙাবো? খামোখা আপনি কেন প্রেশার নিচ্ছেন? কোনোভাবেই গয়না জব্দ করতে না পেরে ঘরে এসে মা ফুঁসতে লাগলেন। বলতে লাগলেন, কত বড় ফাজিল, কিভাবে মুখে মুখে তর্ক করলো আমার সাথে। মেজ ভাবির ওপর আমার কি প্রচন্ড রাগ যে হলো, বলার মতো না। আমি ঠিক করলাম এ ডাইনির সাথে আমি জীবনেও কথা বলবো না। একটা মানুষ এত খারাপ হয় কিভাবে? তবে মেজ ভাবি নিজ থেকে এসে আমার সাথে কথা বললেন। রাত জেগে পড়ছিলাম পড়ার ঘরে। সামনে এসএসসি পরীক্ষা বলে কথা। বাড়ির সবাই তখন ঘুমিয়ে গেছে। হঠাৎ দেখি মেজ ভাবি 1 কাপ চা নিয়ে এসেছেন। হেসে বললেন, চা খাও নিতু, তাহলে আর ঘুম পাবে না। রাগে আমার গা জ্বলে গেল। ইস, কি আমার জ্ঞান দেয়ানি অলি এলেন রে! তোর কাছে চেয়েছি জ্ঞান আমি? তোর চা তুই গিল, ডাইনি। এসব কথা মনে মনে বলছিলাম। মুখে বলার সাহস একদমই ছিল না। যাই হোক, আমাকে অমন চুপ থাকতে দেখেও তিনি কিন্তু দমলেন না। আমার খাতায় ভ্রু কুঁচকে চেয়ে রইলেন। বললেন, ও মা, অঙ্ক তো ভুল, 2 দিন বাদে এসএসসি, আর এখন তুমি লক সূচকের অঙ্ক ভুল করছো? হায় খোদা! আমি মুখ কালো করে বসে রইলাম। লজ্জা আমার মাথা কাটা যাচ্ছিল। আমি বরাবরই অঙ্কে দুর্বল, তা বলে সেই দুর্বলতাই ডাইনিটার সামনে প্রকাশিত হতে হলো। ভাবি বললেন, দা আমি তোমাকে বুঝিয়ে দিই, দেখবে জলের মতো লাগছে একদম। আমি বললাম, থাক, লাগবে না। ও মা, লাগবে না কেন?
দাও বইটা, তুমি ফেল করলে তো সবাই বলবে ভাবি অঙ্কে মাস্টার্স পাস করেছে আর তার ননদ নাকি এসএসসিতে অঙ্কে ফেল। বলে হাসলেন তিনি। আমি অবাক হয়ে বললাম, আপনি বুঝি অঙ্ক নিয়ে পড়েছেন? মনে মনে অবশ্য ভাবলাম, এই কঠিন বিষয়ের মতো জটিল প্যাচওয়ালা মানুষই পড়বে, যত সব। তবে সে রাতে আসলেও মেজো ভাবি আমাকে জলের মতো সহজ করেই অঙ্কগুলো বুঝিয়ে দিয়েছিলেন। এত সহজ করে, এত গুছিয়ে এর আগে কখনোই আমি বুঝিনি। তিনি বললেন, এখন থেকে যে কটা দিন আছে রোজ তুমি আমার কাছে অঙ্ক করবে, কেমন? আমি হ্যাঁ সূচক মাথা নাড়লাম। তার উপর যে ঘৃণার রাগের পাহাড় জমেছিল তা যেন খানিকটা কমে গেল। এরপর থেকে তাকে ভালো মতো লক্ষ্য করতে লাগলাম। না, এমন নয় যে আমার তাকে খুবই ভালো মেয়ে মনে হচ্ছে, তবে অত খারাপও মনে হচ্ছে না। যেই বড় ভাবি বছরের পর বছর হাসেননি, তিনি মেজো ভাবি আসার পর থেকে মাঝে মাঝে মৃদু হাসেন। মেজো ভাবি কি সব যে বলতে থাকে, যতক্ষণ মানুষ না হাসে ততক্ষণ উনি হাস্যকর কথাবার্তা বলতেই থাকেন। তাজ আর তিথি অর্থাৎ বড় ভাইয়ের ছেলে মেয়েরা তো চাচি বলতে অজ্ঞান, সারাক্ষণ চাচির পিছু পিছু ঘুরে। স্বাভাবিকভাবেই কারো সন্তান যার কাছে আদর পায় তার প্রতি মায়ের স্বয়ংক্রিয়ভাবে ভালোবাসার জন্ম হয়। বড় ভাবির ক্ষেত্রেও বিষয়টার ব্যতিক্রম হলো না। তিনি মেজ ভাবিকে ধীরে ধীরে পছন্দ করতে শুরু করলেন। সবসময় নিশ্চুপ থাকা মানুষটাও ধীরে ধীরে নিজের কিছু কথাবার্তা বলতে শুরু করলেন মেজ ভাবিকে। মা এতে ভারী বিরক্ত হতেন, বলতেন, দুই বউ মিলে জোট বেঁধে আমার নামে কুটনামি করে আর কি। স্বামীদের কাছে প্যাঁচ লাগায়, কিভাবে সংসারে অশান্তি আনা যায়, আমাকে কষ্ট দেয়া যায় সে নিয়ে পরিকল্পনা করে। আমাকে তাদের ধারে কাছেও ঘেঁষতে দিতে চাইতেন না মা, কিন্তু কিছু বলতেও পারতেন না, কারণ মেজো ভাবি আমাকে পড়াতো। মা বলতেন, পড়ালে পড়বি, ব্যাস, এর বাইরে কোনো পুতু পুতু করবি না। ও যে কত বড় কালসাপ তাকে আমরা ভুলেছি নাকি? এত দেমাক এই মেয়ের, এক নম্বরের খারাপ। আমি মায়ের কথায় সায় দিতাম, তবে মাঝে মাঝে তা অমান্য করতাম। দেখা যেত রোজ সন্ধ্যাতেই যখন মেজো ভাইয়া ফিরত কাজ থেকে, তখন চায়ের আড্ডা বসতো তাদের ঘরে। মেজো ভাইয়া, ভাবি, বড় ভাবি, বাচ্চারা সবাই মিলে খোশ গল্প করত। আমিও তখন চলে যেতাম। গল্প মূলত মেজো ভাইয়া আর তার বই করত। ভাইয়াকে কখনোই আগে এত গল্প করতে দেখিনি। আর জারিয়া ভাবি তো গল্পের ওস্তাদ। মাঝে মাঝে বড় ভাইয়াকেও ভিডিও কল দিয়ে যুক্ত করতেন মেজো ভাইয়া। দারুণ একটা পারিবারিক মিলন মেলা। এভাবে মন খুলে সবাই সবার সাথে কথা বললে অনেক পরিষ্কার হয়ে যায় মন, ঠিক শরতের আকাশের মতো। কখনো কখনো বাইরে ঘুরতেও চলে যেতাম আমরা সবাই, মেলায় কিংবা কাছাকাছি কোনো জায়গাতে, অথবা বাচ্চারা উপভোগ করবে এমন কোনো পার্কে। মা এসব একদম সহ্য করতে পারতেন না, প্রায় সেই ঝগড়া বাঁধিয়ে দিতেন। বলতেন, বাড়ির বউদের এত ঘুরতে বের হওয়ার দরকার কি? মেজো ভাবি হেসেই জবাব দিতেন, ঘুরতে বেরোলে মন ভালো থাকে মা, সংসারের একঘেয়েমি কাটে, আপনিও একদিন চলুন না। ছি ছি, আমি তো তোমাদের মতো বেহায়া না, সংসার আমিও করছি, জীবনে কোনোদিন এমন ঘোরাফেরা করিনি, তাতে কি ক্ষতি হয়েছে আমার? যত সব। ক্ষতি তো হয়েছে, এই যে আপনি কেমন খিটখিটে হয়ে গেছেন, সংসার করতে করতে হাঁপিয়ে গেছেন। তোমাকে বলছে তাই না, সব জানতে তুমি? ভদ্র মেয়ে মানুষ বাড়ির বাইরে যায় না। আচ্ছা মা, আপনার কখনো পাহাড় সমুদ্রে এসব দেখতে ইচ্ছে হয়নি? স্রষ্টার এত সুন্দর অপার লীলা লাস্যে ভরপুরে জগতের খানিকটাও কি দু চোখে দেখাবেন না? এ কি নিজের উপর জুলুম নয়? বাবারে, কত বড় বড় কথা। সংসার ধ্বংস না করে তুমি ক্ষান্ত হবা না, আমি বুঝে ফেলছি ভালো মতোই। ভাবি আর কথা বাড়ায় না। আর বড় ভাবি এরপর থেকে আর যেত না মায়ের ভয়ে। মা তাকে এও নিষেধ করেছেন যেন মেজো ভাবির ঘরেও না যায় তিনি, তার ছায়াও যেন না মারায়, না হয় দেখা যাবে বড় ভাবিকে মেজো ভাবি নষ্ট করে ফেলবে। আমার পরীক্ষা শেষ হবার পর হঠাৎ একদিন মেজো ভাইয়া ঘোষণা করলেন ওনারা ঘুরতে যাবেন। বিয়ের পর তো কোথাও যাওয়া হয়নি ওনাদের। মা শুনে ঠোঁট উল্টালেন তাচ্ছিল্যে, বললেন, ঢং দেখে আর বাঁচি না, ছেলেটাকে আমার পুরো বশ করে নিয়েছে। কিন্তু মা তো জানেন ওদের আটকানো যাবে না। তাই হয়তো তিনি বললেন, নিতুকেও তোদের সাথে নিয়ে যা, পরীক্ষা দিয়েছে, এবার একটু ঘুরে আসুক।
শুনে আমিও উৎফুল্ল হয়ে পড়লাম, কারণ মা আমাকে কখনো ঘুরতে যেতে দেন না, কিন্তু তারা জানালো আমাকে তারা নিতে পারবে না। একথা শুনে আমি ভীষণ কষ্ট পেলাম। মা রেগে বললেন, ও সাথে গেলে তোদের কি সমস্যা? মানে বিয়ে করে বউ পেয়ে এখন মা বোন সব পর হয়ে গেছে? মেজো ভাইয়া বললেন, বিষয়টা আপন পরের নয় মা, আমরা বিয়ের পর প্রথমবার ঘুরতে যাচ্ছি, সেখানে ও যে কি করবে? তোদের ঘরে তার ও ঢুকে বসে থাকবে না রাতের বেলা? এত হিংসা কেন তোর বউয়ের? এগুলো তো তোকে ওই শিখাচ্ছে, আমি জানি। মোটেও না মা, নিতুকে নিয়ে পরে ঘুরতে যাব আমরা। শুধু নিতু কেন, সবাই মিলে ফ্যামিলি ট্রিপে যাব। বাট এটা তো... থাম থাম, আর বলতে হবে না। ছি ছি, এমন ছেলেই পেটে ধরছিলাম আমি। কই আমার বড় ছেলে তো এমন বেহায়া ছিল না কোনো কালে। কখনো তো নির্লজ্জের মতো বলেনি বউ নিয়ে ঘুরতে যাব। মা এক প্রকার কান্নার ভঙ্গি করতে লাগলেন। মেজো ভাইয়া মাকে আরো কিছুক্ষণ বোঝাতে লাগলেন, কিন্তু মা তার কথায় অনড়। শেষে আমি বললাম, আমি যাব না। আমার ভারী অভিমান হয়েছিল। নিতে যেহেতু চায় না, খামোকা জোর করে কেন যাব? ওদের উপর মারাত্মক রাগ হয়েছিল আমার। মনে হয়েছিল কি স্বার্থপর। ভেবেছিলাম আর জীবনে কথাই বলবো না ভাবির সাথে। কিন্তু অভিমান ধরে রাখতে পারলাম না। ওরা যখন ফিরল আমার মনটাই ভালো হয়ে গেল। আমার জন্য অনেক সুন্দর সুন্দর উপহার নিয়ে ফিরেছে বলে কথা। রাগ করে কি করে থাকি? আমি আসলে কিছুটা কনফিউশনে পড়ে গেছিলাম। আসলে কি মেজো ভাবি ভালো না মন্দ, এই দুইয়ের ভিতর? তবে মা এর এসব ঠুনকো উপহারে মন ভরল না। তিনি এমনিতেও খুব চটে ছিলেন, শুধু সুযোগ খুঁজছিলেন মেজো ভাবিকে হেনস্থা করার, এবং তা পেয়েও গেলেন। এমনিতে বড় ভাবি আর মেজো ভাবি দুজন মিলে রান্না বান্না করেন, সংসার সামলান। তবে সেদিন মেজো ভাবি কোনো কারণে নিজের ঘরেই ছিলেন। সম্ভবত অসুস্থ বোধ করছিলেন, আর মা এতেই খেপলেন। চেঁচিয়ে বললেন, কোন নবাবের বেটি তুই শুনি? সব কাজ খালি বড় বউ করবে, আর তুই বসে বসে গিলবি, সাথে আমার ছেলের মাথা খাবি? তোর বাপ মা কি তোকে শুধু এসবই শিখিয়েছে? কিভাবে ভালো ছেলেদের ছলাকলা করে হাত করতে হয়, কিভাবে মা ছেলের সম্পর্ক ভাঙতে হয়, সাপের মতো সবখানে বিষ ছড়াতে হয়? তোকে ভালো কিছু শেখায়নি? অবশ্য শেখাবি বা কিভাবে? তোর বাপ মাও তো কুলাঙ্গার, জানোয়ার। জীবনে একটা সুতাও দিল না। মায়ের চেঁচামেচিতে মেজো ভাবি বেরিয়ে এলেন। উনি প্রত্যুত্তরে চেঁচালেন না, বরং ঠান্ডা কিন্তু দৃঢ় গলায় বললেন, আমার মা বাবা সম্পর্কে একটা বাজে কথা আমি শুনবো না। তার চোখে আর কণ্ঠে এমন কিছু একটা ছিল যে মা হঠাৎ যেন থমকে গেলেন। কি করবি তুই? হ্যাঁ শুনি। তোকে ভয় পাই আমি? এটা কি তোর বাড়ি? অবশ্যই মা, আপনি বোধহয় ভুলে গেছেন আমি এবারেরই বউ। কাজে এটা আমারও বাড়ি। আর বারবার কিছুই দেয়নি এসব বলবেন না। আমার মা বাবা তাদের সবচেয়ে প্রিয় জিনিস, অর্থাৎ আমাকেই দিয়ে দিয়েছে। এরপরেও যদি আপনার ভিক্ষা লাগে, সেটা ভদ্রভাবে বলুন। আমি কথা বলবো বাড়িতে। দান করতে আমার মা বাবা কার্পণ্য করেন না। দান মানে? এই অসভ্য, দান মানে কি? আমরা কি ফকির? তোরা আমাদের দান করবি? এত সাহস! দান তো তবুও ভালো কথা, যৌতুকের চেয়ে। কেননা যৌতুক হলো রাষ্ট্রীয় এবং ধর্মীয়ভাবে অপরাধ, অবৈধ। আর দান তো বৈধ। চুপ! জিভ টেনে ছিঁড়ে ফেলবো একদম। শেষ করে ফেলবো তোকে আমি। মায়ের চোখ মুখ দিয়ে যেন রাগের ফুলকি ঝরছিল। আমি মাকে সামলানোর চেষ্টা করছিলাম, আর বড় ভাবি মেজো ভাবিকে টানছিল সরানোর জন্য। মা আমাকে সরিয়ে বললেন, এত কষ্ট করে ছেলে জন্ম দিছি, 9 মাস পেটে ধরছি, এত কষ্ট করে বড় করছি, এইসব দিন দেখার জন্য না, যে পরের বাড়ির মেয়ে এসে আমাকে অপমান করবে। 2 পয়সার মেয়ে, 100 বার বলবো তোর বাবা মা জোচ্চোর, ছোট লোক। ভাবিও থেমে থাকলেন না, জবাব দিলেন, শুধু আপনি একাই কষ্ট করে ছেলেকে জন্ম দিয়েছেন, আর আমার মা কি আশিনা ঝরে আমায় কুড়িয়ে পেয়েছিল? আমি কি হাওয়ায় হাওয়ায় বড় হয়েছি? আমার মাও আপনার মতোই সমান কষ্ট করেছেন। এখন কষ্ট করেছেন বলেই তিনি নিশ্চয়ই মেয়ে জামাইকে অপদস্থ করার অধিকার রাখেন না। তেমন ভাবি ছেলেকে কষ্ট করে বড় করেছেন বলে যে তার বউকে ইচ্ছে মতো কথা শোনাবেন, সেই অধিকার আপনি পেয়ে যাননি।
মা আর কিছুতেই সামলে রাখতে পারছিলেন না নিজেকে। এত রাগতে আমি কখনো দেখিনি তাকে আগে। পারছিলেন না ভাবিকে মেরেই ফেলবে। এত চেঁচামেচি, যে লোকজন এসে ঘরের দুয়ারে নক করছিল। তুই কি ভেবেছিস, দুদিন বিয়ে করে এসে আমার ছেলেকে পটিয়ে ফেলেছিস? এখন যা ইচ্ছা তাই বলবি, আর আমার ছেলে তোর কথাতেই নাচবে? এ হবে না। আমার ছেলে যতই তোকে ভালোবাসুক, মনে রাখবি আমি ওর মা। বউ কখনো মায়ের চেয়ে বড় হয় না। আর আমি চাইলে তোকে এ বাড়ি থেকে বের করে দিতে পারি। আমি ক্রমাগত বললে কয়দিনও আমার কথা ফেলবে? মায়ের কথা এরকম বউ দুই চারটা ছেড়েও দেয়া যায়, তাতে অন্যায় হয় না। বউ গেলে বউ পাওয়া যায়, কিন্তু মা হারালে আর পাওয়া যায় না। কাজে আমি ওকে বাধ্য করতেই পারবো তোকে তাড়াতে। বেশি উঠছিস না তুই, এর ফল ভালো হবে না। ফল কেমন হবে তা পরে দেখা যাবে, আপাতত আপনার কথায় দুটো স্থূল ভুল আছে, তা ধরিয়ে দিচ্ছি। এক হলো, মায়ের কথায় কখনোই বউকে ছেড়ে দেওয়া যায় না, এটা অন্যায়। আর দুই হলো, মা গেলে যেমন মা পাওয়া যায় না, তেমন বউ গেলেও বউ পাওয়া যায় না। কারণ প্রতিটা মানুষ এক ও অনন্য। মানুষের কোনো রেপ্লিকা হয় না। আমাকে হারালেও সে আর কখনোই আমাকে পাবে না, হয়তো অন্য আরেকজনকে বিয়ে করতে পারবে। তাহলে তো আমিও বলতে পারি, বাবা আরেকটা বিয়ে করলে মাও পাওয়া যায়। কিন্তু আসলে কি যায়? কখনোই না। যদি ধরেও নেই আপনার কথা সত্যি, তবু আপনার ছেলে বউ পেলেও তার সন্তান তো মাকে পাবে না। আপনি যেমন কষ্ট করে আপনার সন্তানকে পেটে ধরেছেন, তেমনি আমিও কষ্ট করেই আপনার ছেলের সন্তানকে পেটে ধরেছি। কষ্ট করেই জন্ম দিব, তাই নয় কি? তাহলে তার জীবনে আমাকে কেন এত ছোট করে দেখছেন? সে যেমন আপনার ছেলে, তেমন আমার স্বামীও। আমার কি কোনো অধিকার নেই? কেমন করে বলেন সে আমাকে তাড়িয়ে দিবে? দীর্ঘক্ষণ ধরে কথাগুলো বলে হাঁপিয়ে গেলেন মেজ ভাবি। সম্ভবত চোখে জলের ঝিলিকও দেখা গেল। খুব অদ্ভুত হলেও সত্যি, মেজ ভাবির সন্তান হবে এই খবর আমরা পেলাম একটা ঝগড়ার মাধ্যমে। মেজ ভাবির সন্তান সম্ভবা এই খবর জানার পর আমি মাকে কোনো রকম শান্ত করলাম। মা যদিও থামলেন, তবে তখনও চেহারায় রাগের ছাপ রয়েই গিয়েছে। মেজ ভাবি নিজের ঘরে গিয়ে দরজায় এঁটে বসে রইলেন। বড় ভাবি অনেকক্ষণ ধরে দরজায় কড়া নেড়ে যাচ্ছে, অথচ উনি কিছুতেই দরজা খুলছেন না। মা নিজের ঘরে এসে আমাকে বলল, ঢং করে আর কি, আমাকে ইচ্ছা মতো অপমান করছে। এখন নিজে দুঃখী সাজার ভং ধরছে, যেন তোর ভাই এসে মনে করে আসল কালপ্রিট হলাম আমি। কত বড় ডাইনি! শাশুড়িকে কেমন করে মুখে মুখে জবাব দিল। আমি মায়ের মাথায় হাত বুলিয়ে দিলাম, বললাম, থাক মা, এখন এসব নিয়ে কষ্ট পেও না। কত বড় একটা সুখবর পেলে। মা আমার হাত জোরসে সরিয়ে বললেন, রাখ তোর সুখবর। তোর মেজো ভাই কয় টাকা কামায়? ওইটুকু তো একটা ব্যবসা ওর, সেটা করেই নিজেকে ভীষণ বড় মনে করছে নাকি? সংসারে তো টাকাই দেয় একদম অল্প। এখন আবার ওর বাচ্চা হলে তো হইছে, 1 টাকাও আর দিবে না। ওর কি নিজের মা বোনের জন্য টান আছে? আমি মায়ের কথায় কিছুটা একমত হলেও পুরোপুরিভাবে হতে পারলাম না। বললাম, মানছি বড় ভাইয়ের মতো অত টাকা সে কামায় না, কিন্তু তা বলে কি বাড়িতে একটা বাচ্চা আসবে এতে আমরা খুশি হব না? হ্যাঁ হ্যাঁ, তুই তো ওদের পক্ষেই কথা বলবি। তোর তো প্রাণ প্রিয় ভাবিজান, যখন লাত্তি মারবে তখন মজা টের পাবি। আমি আর কোনো তর্কে গেলাম না খামোখা। মায়ের রাগ নয়তো আরো বাড়বে। মা এবার আপাকে ফোন করে কিছুক্ষণ ফিরিস্তি দিলেন বাড়ির ঘটনার। এরপর ফোন করলেন ছোট খালাকে। একই ঘটনা আবার রিপিট করলেন। হয়তো এর পরের কলটা বড় খালাকে করবেন। আমি বিরক্ত হয়ে বেরিয়ে পড়লাম। এসব শুনে কাজ নেই, তার চেয়ে বরং দেখি মেজভাবি বেরোলো কিনা। ও ঘরে গিয়ে দেখি মেজভাবি দরজা খুলেছেন, তবে খাটের ওপর বসে তিনি চোখের পানি ফেলছেন। পাশেই বড় ভাবি বসা। এতদিন মেজভাবির ঘরে না গেলেও আজ তিনি এসে তাকে সান্ত্বনা দিচ্ছেন। আমাকে দেখে থতমত খেয়ে গেলেন কিছুটা। এরপর বললেন, আমি যাই, পাকঘরে কাজ আছে। হয়তো ভেবেছেন আমি আবার মায়ের কাছে কিছু লাগাই কিনা উল্টা সিধা। মেজ ভাবি আটকালেন, বললেন, বসুন ভাবি, আপনি কেন যাচ্ছেন? এবারই সকলকে আপনি ভয় পান কেন এত? বড় ভাবি অনিচ্ছা নিয়ে বসলো।
আমি কিছু বললাম না। মেজভাবির কান্নার কারণ অবশ্য বুঝতে পারছি না। উনি কেন কাঁদছেন? মায়ের সব কথাই তো উনি প্রতিবাদ করেছেনই, এখন আবার কাঁদার কি আছে? তাই বললাম, ভাবি, আপনি কেন কাঁদছেন? মাকে তো বেশ কথা শুনিয়েছেনই। হয়তো মায়েরও ওভাবে কথা বলা ঠিক হয়নি, কিন্তু মা তো গুরুজন। মায়ের সাথে মেজ ভাবির কি এত তর্ক ঠিক হয়েছে? আবার এখন নিজেই কেন কাঁদছে? যেন সে কেবল বকুনি খেয়ে ব্যথিতই হয়েছে, কোনো পাল্টা আঘাত করেইনি। মেজ ভাবি চোখের পানি মুছে আমার চোখে চোখ রেখে তাকালেন, বললেন, নিতু, তুমিও তো একজন মেয়ে। তুমি এখন যথেষ্ট বড় হয়েছ। এখনো যদি ন্যায় অন্যায়ের পার্থক্য না বোঝো, তাহলে তো নিজের ওপর ভবিষ্যতে অন্যায় হলে সেটার প্রতিবাদও করতে পারবে না। আমি বললাম, আপনার প্রতি আমি সমবেথী। তবে আমি কি খুব ভুল কিছু বলেছি ভাবি? গুরুজনদের মুখে মুখে কথা বলা কি ঠিক? বয়সে বড় এই সূত্র ধরেই যদি সব গুরুজনকে তুমি অন্ধভাবে ভক্তি শ্রদ্ধা শুরু করো, তাহলে জীবনে পস্তাবে নিতু। বয়স দেখে নয়, বরং একজন মানুষের ব্যবহার দেখে তাকে সম্মান করা উচিত। তার মানে বলতে চাচ্ছেন আপনি মাকে সম্মান করেন না? সম্মান করবার চেষ্টা করি প্রাণপণে, তবে তিনি অগণিত অন্যায় কাজ করেছেন এবং করে যাচ্ছেন। হয়তো বুঝে কিংবা না বুঝে, সে যাই হোক, করেছেন তো। এবার আমার চট করে রাগ চড়ে গেল। বললাম, কি এমন অন্যায় করেছেন আমার মা শুনি? আপনার কথা শুনে তো মনে হচ্ছে আমার মা ঘসিটি বেগম। মেজবাবি খানিকটা হেসে বললেন, তার আগে তুমি ঠান্ডা হও। যদি সত্যি জানতে চাও তাহলে কিন্তু নিজেকে নিরপেক্ষ বানিয়ে শুনতে হবে। কারো প্রতি প্রবল মমতা থাকলে তার ভুল ত্রুটি সচরাচর আমাদের চোখে পড়ে না। বড় ভাবি ইশারায় মেজো ভাবিকে থামতে বলছেন, কিন্তু তিনি থামলেন না। আমার দৃঢ়ভাবে বসে থাকার ভঙ্গি দেখে বললেন, তোমার বয়স কয়েক মাস বাদে 17 হবে নিতু। ধরো তোমাকে আমরা তখন বিয়ে দিয়ে দিলাম। আমি তাকে থামিয়ে বললাম, আমাকে বিয়ে দিবেন মানে? আমি কি কলেজে পড়বো না? আজব কথা তো। আমি কি অত বড় হয়েছি? মেজভাবি হেসে বললেন, ঠিকই বলেছ। তোমার তো অত ম্যাচুরিটি নেই, যেহেতু তুমি ছোট। এখনো ঠিকমতো চাই বানাতে পারো না, অন্য রান্না তো দূরের কথা। খুবই মায়ের ন্যাওটা মেয়ে তুমি। বাচ্চাদের মতো টেবিলে মাথা রেখে ঘুমিয়ে যাও। নিজের জামা কাপড়ে তোমাকে বড়ভাবে ধুয়ে দেয়। তোমার ঘর আমি ক্লিন করে দিই, তুমি করলেও নাকি ভালো মতো হয় না। রাতে মশারি টানাতে ভুলে যাও। সকালে কেউ তোমাকে না ডাকলে জেগে উঠতে পারো না। এখনো ঘরময় ছোটাছুটি করো, হাসাহাসি করে বেড়াও। এটা চাই সেটা চাই বলে বলে ভাইদের কাছে আবদার করো। তোমার মা তোমাকে মাথা আশ্রে দেয়, খাইয়ে দেয়। আমি হাত তুলে থামালাম, বললাম, আপনি কেন এসব বলছেন জারিয়া ভাবি? আমি কি খুব বেশি বুড়ি হয়ে গেছি নাকি, যে এভাবে খোঁটা দিচ্ছেন আমাকে? রান্না আমি শিখে নিব পরে, সবই শিখে নিব। পড়াশোনা আগে শেষ হোক। আচ্ছা যাই করো, আমি তো বাধা দিচ্ছি না। তবে একটু ভেবে দেখো তো, ঠিক তোমার বয়সী থাকতেই তো শান্তা ভাবিকে তোমার মা বউ করে এনেছিলেন। তিনি কিন্তু এসএসসির পরে আর পড়াশোনা করতে পারেননি। বলা বাহুল্য, তোমার মা দেননি। তোমার বয়সে থাকতেই তিনি এই পুরোটা সংসারের কাজ একা হাতে সামলেছেন। ভোর থেকে রাত অবধি কেবল এই কাজ সেই কাজ, এর ফরমায়েশ, ওর হুকুম, এইসব শুনে গেছেন। শুধু কি তাই, ইচ্ছে মতো গালি খেয়েছেন তোমার মায়ের কাছে। যেহেতু গরিবের মেয়ে, তাকে যা ইচ্ছা তাই তো করা যায়, তাই না? গরিবের জীবনের কি দাম আছে? তাও যদি হয় আবার মেয়ে মানুষ, তাহলে তো কথাই নেই। এখন নিজেকে ওনার জায়গায় রাখো, আর ভাবো, কালকে তোমাকে বিয়ে দিলে যদি তোমার শাশুড়ি এমন ব্যবহার করে তোমার সাথে, তখন তোমার কেমন লাগবে? তখনও কি সাপোর্ট করবে গুরুজন বলে? তোমার বড় ভাবি তো গুরুজন মেনে আজীবন মুখ বন্ধ রেখে মাথাটা নুইয়ে বাঁচলো এ বাড়িতে। অবশ্য এটাকে ঠিক বেঁচে থাকা বলে না, সারভাইভ করেছে আর কি, কোনো রকম। এত মান্যি করে শেষে উনি কি পেয়েছেন? ওনার চেহারা দেখেছ? ওনার চেয়ে কিন্তু আমি বয়সে খানিকটা বড়ই হব, অথচ ওনাকে আমার চেয়ে বয়স্ক লাগে। 23 বছরে এসে ওনাকে দেখায় 33-এর মতো। তোমার সাথে এমন হলে ভালো লাগবে তো?
তুমি কি এমন সংসার করতে চাইবে? এটাকে কি সংসার বলে? স্বামী বিদেশে পড়ে থাকবে, বাচ্চারা বাবার আদর ছাড়া বড় হবে, নামে মাত্র বইয়ের জেদ ধরে সারা জীবন খালি কথা শুনতে হবে আর রোবটের মতো কাজ করে যেতে হবে। বিনিময়ে উনি কি পাচ্ছেন? দুমুঠো ভাত। দুমুঠো ভাতের কি এত দাম যে তার নিজের জীবনের শখ আহ্লাদ, স্বাদ, স্বপ্ন, আশা আকাঙ্ক্ষা, রূপ লাবণ্যে, আনন্দ আরাম সবকিছু দিয়ে তবে চুকাতে হচ্ছে? বড় ভাবির চোখ দিয়ে কেবল ঝরঝর করে অশ্রু ঝরছিল। তিনি ছাদের দিকে তাকিয়ে অশ্রুগুলো লুকানোর চেষ্টা করছিলেন। আমি উপযুক্ত কোনো জবাব খুঁজে পেলাম না। চুপ করে রইলাম অনেকক্ষণ। শেষে বললাম, বড় ভাবির মতো কিন্তু আপনার সাথে কখনো হয়নি। হয়নি বলো না নিতু, বলো হতে দেইনি আমি। যদি আমিও শান্তা ভাবির মতো শান্ত হয়ে থাকতাম তবে আমারও এহাল হতো। আমাকে তো কাল সাপ ডাকো তোমরা, তাই না? তবে জানো কি, সাপ যত বিষধরই হোক না কেন সর্বদা মাথা নিচু করেই চলে, কিন্তু যখন নিজের বিপদের আশঙ্কা দেখে তখন আর ফনা না তুলে থাকতে পারে না। তোমার মাকে অন্যায় কিছুই বলিনি, চেঁচামেচি তো আরো আগেই না, জাস্ট ঠান্ডা গলায় যুক্তি দিয়ে কিছু কথা বলেছি, তাতেই তোমার কষ্ট লাগছে। আর আমার মাকে যে উনি গালি দেন, আমার কেমন লাগে বলো? তুমি তো মেয়ে, পরের বাড়িতে তোমাকেও যেতে হবে। যা আমরা ভোগ করছি সেই পরিস্থিতিতে হয়তো তোমাকেও পড়তে হবে। যখন সব ছেড়ে ছুড়ে গিয়ে দেখবে ওরা তোমায় আপন না করে উল্টা কষ্ট দিচ্ছে, তখনই কেবল আজকের এই আমাদের বিষয়টা বুঝবে তুমি। তবে আমি চাই না তোমার জীবনে অমন দিন আসুক। আমি আর কোনো কথাই বললাম না, উঠে চলে এলাম। মনে হচ্ছে দিক দিশা হারিয়ে ফেলেছি। ওনার সাথে আমি কিছুতেই কথা বলে পারবো না। মা হয়তো আসলেই মাঝে মধ্যে বেশি রাগারাগি করে ফেলেন। বাড়িতে একজন ছোটা কাজের লোক রাখা হয়েছে, সে রান্না বাদে বাকি কাজগুলো করে দিয়ে যায়। মা শুরুতে খুব রাগ করেছিলেন, শেষে কিনা ভদ্রলোকের বাড়ির জিনিসপত্রে জিয়ের হাত পড়বে। বাড়ির বউদের কি হাতের বল সব হা হয়েছে নাকি? মেজ ভাবি ইদানিং বেশ অসুস্থ থাকেন। বড় ভাবি অবশ্য বলেছিলেন উনি একাই সবটা করতে, কিন্তু কোনো লাভ হয়নি। শেষমেশ কাজের লোক রাখাই হলো। মেজ ভাবি আসার পরে আসলে এ বাড়ির অনেক নিয়মই বদলেছে। মা সবসময় হা হুতাশ করেন এ নিয়ে। এরই মাঝে খবর এলো বড় ভাইয়া দেশে আসবেন। প্রায় 4 বছর পর বড় ভাইয়া দেশে ফিরছেন। এ খবর শুনে স্বাভাবিকভাবেই বাড়িতে একটা আনন্দের জোয়ার বয়ে গেল। সবাই বেশ খুশি হলো। খবরটা শুনে বড় ভাবি কেবলই কাঁদলেন। আমি আর মেজো ভাবি তাকে সান্ত্বনা দিতে লাগলাম। তিনি কাঁদতে কাঁদতে হঠাৎ বললেন, তোমাদের কাছে 4 বছর হলো, আমার কাছে তো মনে হয়েছে 4 যুগ পার হয়ে গেছে। মানুষটাকে আমি সামনাসামনি দেখি না। অপেক্ষার প্রহর যে এত দীর্ঘ হতে পারে আমি সে কথা আগে জানতাম না। হঠাৎ মা এ ঘরে এসে এই দৃশ্য দেখে বললেন, ইস, ঢং দেখে আর বাঁচি না। 4 যুগের হিসাব দিতে আসছে। বলি, মায়ের চেয়ে কি মাসির দরদ বেশি? যেন আমার চেয়েও সে বেশি কষ্ট পেয়েছে। বড় ভাবি চোখ মুছে ফেললেন মাকে দেখে, তবে চোখ মুছলো কান্নার হেসকি সামলানো দায়। মেজ ভাবি হেসে বললেন, তা আম্মা এতই যখন কষ্ট পাচ্ছেন তাহলে ভাইয়াকে আর বিদেশে পাঠানোর দরকার কি? এবার দেশেই তিনি কিছু একটা করুক। মায়ের চোখের সামনে ছেলে থাকবে, এর চেয়ে ভালো আর কি হতে পারে? মা রাগে চোখে তাকিয়ে প্রস্থান করলেন। বড় ভাইয়া যখন ফিরল তাকে দেখে আমি যেন হঠাৎ করে চিনতে পারলাম না। কেমন অচেনা লাগছে আমার ভাইকে। অনেকটা যেন বয়স বেড়ে গেছে। চেহারায় রুক্ষতার ছাপ। আগের সেই মায়াবী অবয়ব আর নেই। রং পুড়েছে, অনেকখানি শুকিয়েছেন। আসলে বাবা বেঁচে থাকাকালীন কখনো তো কায়িক শ্রমের কাজ করতে হয়নি। ভাইয়ার তো অভ্যাস নেই। অমন বিদেশ বিভুঁইয়ে কি করে যে তিনি এত কষ্ট করে তবুও ছিলেন। অন্তত আমি হলে তো জীবনও পারতাম না। আমার খুব কষ্ট হলো ভাইয়াকে দেখে। ভাইয়া অবশ্য আমাকে দেখে এসে বললেন, আরে নিতু, কত বড় হয়ে গেছিস। বলতে বলতে চোখে জল জমল তার। মা এসে ভাইয়াকে জড়িয়ে ধরলেন, কপালে চুমু খেলেন, বললেন, এই যে আমার সোনার টুকরা ছেলে চলে এসেছে।
এখন আর কোনো বান্দির ঝি আমার সাথে খারাপ ব্যবহার করতে পারবে না বলে আঁচলে মুখ ঢাকলেন তিনি। ভাইয়া চিন্তিত হয়ে জানতে চাইল, সে কি, মা তোমাকে কে কি বলেছে? মা তখন আর চোখে ভাবিদের দিকে একবার তাকিয়ে এরপর বললেন, সে তুই এসেছিস, নিজেই দেখতে পাবি। ছোট ভাইয়া চেঁচিয়ে বলল, ভাইয়াকে ঘরেও ঢুকতে দিচ্ছ না, পাঁচালি শুরু করে দিয়েছে উঠানে দাঁড়িয়েই। অদ্ভুত। একে একে বড় ভাইয়া এগিয়ে গিয়ে বাকি ভাইদের সাথে কোলাকুলি করলেন। আমাকে আর আপাকেও জড়িয়ে ধরলেন। আপা তার বাচ্চা কাচ্চা ও স্বামী সমেত চলে এসেছে এই বাড়িতে। সেই সঙ্গে আমার দুই খালাও এসেছেন। আপা উদ্গ্রীব হয়ে বললেন, আমার জন্য যা যা বলছিলাম আনছো তো ভাইয়া? তার বাচ্চারা আগ্রহ ভরে চেয়ে রইল লাগেজগুলোর দিকে। মেজ ভাবি এসে ভাইয়াকে শরবত দিলেন সালাম করে। বললেন, পরে সব ব্যাগপত্র খোলা যাবে, এখন এগুলো নিয়ে শান্তাবাবির ঘরে রেখে আসো তো। ভাইয়াকে জিরিয়ে নিক, একথা তিনি বললেন মেজ ভাইয়াকে। কিন্তু পরক্ষণে মা চেঁচিয়ে উঠলেন, সে কি কথা, এসব বড় বউয়ের ঘরে রাখতে হবে কি জন্য? ও কি এসবের মালকিন হয়ে গেছে নাকি? আপাও তাল মিলালেন সাথে। বড় ভাইয়া বললেন শেষে, আচ্ছা এখানেই থাকুক, আমি খুলছি এখনই। ভাইয়া মালপত্র বের করতে লাগলেন। মা বেছে বেছে তার মেয়ে জামাইকে ভালো জিনিসগুলো দিতে লাগলেন। বোনদেরকেও দিচ্ছিলেন। আমিও পাশে বসে দেখছিলাম আমার জন্য আনা জিনিসগুলো। বড় ভাবি তখন দাঁড়িয়েছিল দরজার ধারে। মা চোখ মোটকে বললেন, যাও খানা লাগাও। দাঁড়ায় আছো কেন? এরপর আবার ভাগাভাগিতে মন দিলেন। বড় ভাবি চলে গেলেন রান্নাঘরে। তার সঙ্গে তার বাচ্চারাও চলে এসেছে। বড় ভাইয়া ডেকেছিলেন কাছে, তবে ওরা কাছে যায়নি। আসলে বাবাকে এত বছর পর হঠাৎ দেখছে তো, তাই বোধহয় লজ্জা পাচ্ছে। ছোট মানুষ তো। সারা বিকাল সন্ধ্যা রাত জুড়ে ভাইয়াকে ঘিরে কত কি আলোচনা হলো। মা তার দুঃখে ঝাঁপি খুলে বসলেন। বউয়েরা তাকে মান্যি করে না, ছেলেরা কেউই মায়ের দুঃখ দেখে না। এরপর বলতে লাগলেন, আপার জামাইয়ের জন্য একটা মোবাইল আনা উচিত ছিল। আরো কার জন্য কি কি আনা উচিত ছিল, সেসব ফিরিস্তি দেওয়া শেষ হলে পরে ভাইয়া ছাড়া পেল সেই ঘর থেকে। আমি আর মেজ ভাবি অবশ্য ওইসব আলোচনায় ছিলাম না, বহু আগে উঠে এসেছিলাম। অন্য ঘরে বসেছিলাম। হঠাৎ বড় ভাবি আমাদের ঘরে এলেন। মেজ ভাবি অবাক হয়ে বলল, ও মা ভাবি, এখনো ঘরে যাননি? তিনি মাথা নিচু করে লাজুক কণ্ঠে বললেন, আমাকে একটু সাজাই দিবা? সারাদিন কাজকাম করে চেহারার যে হাল। আমি বেশ আয়োজন করে ওনাকে সাজাতে বসলাম। সাজগোজ করানোয় বেশ পটু আমি। মেজ ভাবি পাশেই বসে আচার খাচ্ছিলেন। তিনি বললেন, সব তো নিয়ে গেল ভাবি, আপনি তো ভাগে ভালো কিছুই পাইলেন না। আমার আর কিছু চাইও না জারিয়া, উনি ফিরে এসেছেন, এতে আমি খুশি। সে সময় মোটামুটি সাজ শেষ করেছি আমি, কিন্তু কিছুতেই কাজল পরাতে পারছি না আমি বড় ভাবির চোখে। বারবার চোখের পানি স্রোতে কাজল লেপটে যাচ্ছে, অথচ তবুও কি সরল, কি অসম্ভব সুন্দর লাগছে তাকে। বড় ভাইয়া সেবার কি যে হলো, উনি কেমন যেন অনেকটা নিভে গেছেন। পারিবারিক আড্ডাতে ওনাকে কেমন ছাড়া ছাড়া লাগে, যেন এখানে থেকেও তিনি এখানে নেই। একদিন হঠাৎ করে বলে ফেললেন মাকে, মা আমার আর ওই দেশে ভাল লাগে না, খুব কষ্ট হয়, থাকার কষ্ট, খাওয়ার কষ্ট। এত উঁচুতে উঠে কাজ করতে হয়, মনে হয় যেন সূর্যটা ঠিক আমার মাথার ওপরে। গরমে গা কাঁপে, ঘামে পিচ্ছিল হয়ে যায় পা রাখার জায়গাটা। মনে হয় এই বুঝি পা হড়কে পড়ে যাব শত শত ফুট নিচে। আর আমার উচ্চতাজনিত ভয়ও আছে, নিচের দিকে ভুলেও চোখ গেলে মাথা ঘুরে। মা পান সাজাচ্ছিলেন হাসি মুখে, পাশে আমিও বসেছিলাম। হাসি মুখ মুহূর্তে মলিন করে তিনি বললেন, এ কি বলছিস বাবা, ওরকম কাজ তো আরো কতজন করে। তোর চাচাতো ভাইয়েরা দেখছিস না কিভাবে টাকার পাহাড় বানাচ্ছে। তোর যদি বেশিই কষ্ট হয় তবে অন্য কাজ খুঁজে নে না। মা, বিষয়টা এত সোজা না যে চাইলেই অন্য কাজ পেয়ে গেলাম। তাছাড়া ওখানে সব কাজই কঠিন। তাহলে বাকিরা কিভাবে করছে? করছে আর কি, জীবনের মায়া না করে, কষ্ট করে। আমিও তো করলাম 4টা বছর, তাই না মা? তোমাদের কথা ভেবে কষ্টগুলোকে মাটি চাপা দিয়ে দূরে পড়ে রইলাম। ইদানিং বেশি খারাপ লাগে। মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ে থাকি, দেখারও কেউ নেই।
ভাবছি দেশেই থেকে যাব। টুকটাক যা জমিয়েছি তা দিয়ে ছোটখাটো ব্যবসা শুরু করব। অন্তত পরিবারের কাছে তো থাকবো। বাচ্চাগুলো বড় হয়ে যাচ্ছে কত দ্রুত, অথচ আমি দেখছি না। জীবনে টাকাটাই তো সব না। তাছাড়া এখন তো অনেকটাই সচ্ছলতা এসেছে, সবাই বড় হয়েছে। মায়ের যেন মাথায় বাজ পড়ল বড় ভাইয়ার এ সমস্ত কথা শুনে। চোখ দুটো বড় করে তিনি বললেন, এইসব তোকে বড় বউ শিখিয়ে পাঠাইছে তাই না? সংসারে সবাই শান্তিতে থাকছে, সেটাও সহ্য হচ্ছে না। ও খালি পুরুষ মানুষকে ঘরে বসিয়ে রাখার পক্ষে। হিংসুক তো, খালি ওরই অধিকার আছে তোর ওপরে। আমার কিংবা তোর ভাই বোনদের তো নেই। তুই ওর শিখানো বলি এনে আমাকে শোনাচ্ছিস। তোকে নিয়ে তো আমি গর্ব করতাম, এখন দেখি তুইও বদলে গেছিস। মা হঠাৎ করে কাঁদতে শুরু করলো। আমি মাকে সান্ত্বনা দিতে লাগলাম, আর বড় ভাইয়া দীর্ঘশ্বাস ফেলে উঠে চলে গেলেন। এরপর ভাইয়া অবশ্য দেশে থাকেননি, আবারও পাড়ি জমিয়েছেন বিদেশে। চোখের জলে ভাবি আর বাচ্চারা ভাইয়াকে বিদায় জানিয়েছে। মা বলেছেন, দেশে থেকে করবেটা কি? তোর মেজো ভাই কি ঘোড়ার ডিমের ব্যবসা করতেছে দেখোস না? ওই দিয়ে কি চলে নাকি? তাছাড়া তোর এখনো বিয়ে দেওয়া হলো না। ছোট ছেলে এখনো চাকরি পেল না, এখনই ও দেশে আসলে হবে কি করে? কটা বছর আরো থাকুক না, দেখতে দেখতে বছর কেটে গেল। প্রতি মাসে বড় ভাইয়া বেশ ভালো অঙ্কের একটা টাকাই পাঠাতেন মায়ের কাছে। মা সেসব খরচা করতেন দুহাতে। যতবারই ভাইয়া দেশে আসার কথা বলতেন, ততবারই একটা সমস্যা দাঁড়িয়ে যেত। সেটা মিটালে আবার আরেকটা সমস্যা। কোনো বাড়ি আর ভাইয়া দেশে ফেরা হতো না পরিবারের কাছে। আমাদের টিন শেড বাড়ির বদলে ছাদ দেওয়া দালান বানানো হলো। আপার স্বামীর ব্যবসায় বিরাট লস হলো। এরপর থেকে তিনি রোজ আপার সাথে খারাপ ব্যবহার করতেন। বলতেন, বাপের বাড়ি থেকে টাকা এনে দে। সেই টাকাও মায়ের পিড়াপিড়িতে বড় ভাইয়াই দিল। তবুও আপার সংসার ঠিকঠাক থাক। ছোট ভাইয়া এর মাঝে তার প্রিয় বাইক কিনলেন। বললেন, চাকরি চাকরি করে মাথা কুটে লাভ আছে, চাকরি একসময় ঠিক পাবো। কিন্তু এখন তো শখের সময়। আত্মীয় স্বজনরা চিরাচরিত নিয়মের মতোই প্রবাসে থাকা ছেলেটির কাছে ধরিয়ে দিতে লাগলো ফিরিস্তি। কার কি কি চাই সেই লিস্ট। এভাবে বছরের পর বছর কাটতে লাগলো। সবাই তো শখের জিনিসগুলো পাচ্ছে ঠিকই, কিন্তু সবার শখ পূরণকারী মানুষটা দিন শেষে কি পাচ্ছে? একাকিত্ব ছাড়া। কম বয়সে বড় ভাবে কেমন বুড়িয়ে গেলেন। চেহারা অদ্ভুতভাবে বয়সের একটা ছাপ পড়ে গেল। বাচ্চারা অতি দ্রুত বড় হতে লাগলো। সময় তো কারোর জন্য থেমে থাকে না, থাকলোও না। মেজো ভাইয়ার ব্যবসা ততদিনে মোটামুটি দাঁড়িয়ে গেছে, যদিও তিনি পুরো ইনকামের ফিরিস্তি মাকে দেন না। তবুও মায়ের ধারণা, সে স্বীকার করে না আদতে ভালো টাকাই কামাচ্ছে। সংসারের আগের মতোই টাকা দেয়, বাড়তি কিছুই দেয় না সে। বাড়তি টাকা চাইলে এক প্রকার কৈফিয়ত চায়। মা এতে রেগে যান। ছেলের কাছে মা টাকা চাবে, তার আবার কৈফিয়ত কি? মেজো ভাইয়া বলেন, এটা কৈফিয়ত না, কেবল জানতে চাওয়া। বুঝই তো, বহু কষ্টের পয়সা আমার, কাজে আমাকে তো জানতেই হবে কোন খাতে ব্যয় করছো সেটা তুমি। মা মুখ গোমরা করে হয়তো বলেন, তোর মামার ছোট মেয়ের বিয়ে, ওকে একটা গয়না দিতে হবে। মেজো ভাইয়া তো শুনে নাকচ করে দেন, ওকে গয়না দেওয়ার দরকার নেই, আমরা এত কোটিপতি হয়ে যাইনি। ওকে শাড়ি দিবে, শাড়ির টাকা নাও। অথবা আপার ছেলে মেয়েদের জন্য দামি কিছু চাইলেও তিনি এমনই করেন। বলেন, এগুলো বাবার দায়িত্ব, ওদের বাবাকে পালন করতে দাও, তুমি কেন সবকিছু দিতে হবে? মা বেজায় অখুশি মেজো ভাইয়ার ওপর। সবসময় আমাকে বলেন, ওরে কালো জাদু করছে ওই ডাইনি বউ। মা বোনের থেকে দূরত্ব সৃষ্টি করাইছে। এর জন্য পরিবারের জন্য টান নেই। মেজো ভাইয়ের সাথে সুবিধা করতে না পেরে মা পুনরায় হাত পাতেন বড় ভাইয়ার কাছে। বড় ভাইয়া হলো মায়ের আদর্শ সন্তান। কখনোই মাকে ফিরান না, কখনো কৈফিয়তও চান না। মায়ের সব কথা শুনে চলেন, মাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেন। মা সবসময় এটা নিয়ে গর্ব করেন। বড় ভাইয়া সবচেয়ে সেরা একথা হরদমই বলেন। এরই মাঝে মেজো ভাইয়া হুট করে একদিন জানালেন, তারা এবারই ছেড়ে দিচ্ছে। শহরে যেয়ে থাকবে,
ভাইয়ার বেশিরভাগ ব্যবসা এখন তিনি শহরে স্থানান্তর করছেন, কাজে ওখান থেকে দেখভাল করতে হবে। মা বিরস মুখে বললেন, শহরে থাকলে যদি বেশি আয় হয় তো শহরে থাকবি, সমস্যা কি? কিন্তু মেজ ভাইয়া জানালো সে একা নয়, মেজ ভাবি এবং বাবুও তার সাথেই থাকবে। এটা শুনে মা ক্ষিপলেন, বললেন, ওরা ভাড়া বাসায় যে থাকার দরকার কি বাপ? ওরা এখানে থাকুক, বাচ্চাটা দাদির আদরের দরকার নেই। তোর বউ শহরে থেকে কি করবে? গ্রামে সবার সাথে মিলেমিশে থাকবে, এটা ভালো না? মেজ ভাবি এবার জবাব দিলেন, বললেন, মা বাবুকে তো স্কুলে ভর্তি করাতে হবে, চাইছি ওকে ছোট থেকে ভালো স্কুলে পড়াতে। বোঝেনি তো, আজকালকার যুগে তাল মিলানো কঠিন, বাচ্চাদের একটু বেশি অ্যাডভান্স হতে হয়। তাছাড়া আপনার ছেলে ওখানে একলা কি করে থাকবে? পুরুষ মানুষ, ওর কত কিছু দরকার আছে। ও কি রান্না বান্না করতে পারে? সারাদিন কাজ করে রাতে বাসায় ফিরে যদি আবার সব নিজেকে করতে হয়, বেচারার তো কষ্ট হয়ে যাবে। আমি না থাকলে ওর খেয়াল রাখবে কে? মা বিরক্ত হয়ে বললেন, থাক, তোমাকে আর পাঁচালি পড়তে হবে না। তুমি যে নিজের আরামের জন্য যেতে চাও সে কথা আমি জানি। তুমিই তো শয়তানি করে ওর মাথায় এসব ঢুকাইছো। নিজের একলা সংসার করবা, এটাই তোমার মতলব। এটা যদি মতলব হয়েও থাকে সেটা কি দোষের কিছু? নিজের সংসার করার বয়স কি আমাদের হয়নি? সবাই তো চায় নিজের মনের মতো একটা সংসার সাজাতে, যেখানে ভুল ধরার কেউ থাকবে না, কথায় কথায় খোঁটা দেওয়ার কেউ থাকবে না, গালি বকুনি এসব শুনতে হবে না, ভয়ে ভয়ে থাকতে হবে না। সে যাই হোক, আমার সংসারে আপনার জন্য সবসময় সাদর আমন্ত্রণ রইল। ইচ্ছা হলে চলে আসবেন। আপনার ছেলে বৌমা নাতির বাসা বলে কথা। ওরকম ঘিঞ্জি শহর আমি যাই না। আমার বড় ছেলে আমাকে সুন্দর বিল্ডিং বানিয়ে দিয়েছে, আমি এখানে আরামে আছি। তোমার স্বামীর মতো বেয়াদব ছেলের আমার দরকার নেই, যে খালি বইয়ের কথায় নাচে। দেখুন মা, আপনি ভুল ভাবছেন। চুপ করো, আমাকে জ্ঞান দিও না তো। মাকে বোঝানোর বৃথা চেষ্টা আর ওরা করলো না। একদিন চলেই গেল বাড়ি ছেড়ে। মা ওদের কিছুই নিতে দিলেন না, না একটা মশারি, না একটা চামচ, কিচ্ছু না। তিনি বললেন, আলাদা সংসার পাতবে পাতুক, আমি একটা জিনিসও দিব না। তবে না দিল, তাদের আলাদা সংসার তো আর থেমে থাকলো না। বেশ সুন্দর চিমচাম করে সাজিয়ে ফেললো তারা। আমি একদিন গিয়ে দেখে এসেছিলাম, কি সুন্দর গোছানো, ছিমছাম, দেখলেই চোখ যেন জুড়িয়ে যায়। মেজভাবি 2 সপ্তাহ পর পরই বাবুকে নিয়ে আমাদের এখানে আসতেন, আমাদের দেখতে। মা যদিও মুখ ঘুরিয়ে রাখতো, তবে বড় ভাবি খুব খুশি হতেন। মেজভাবি আফসোস করতেন অনেক, বলতেন, ভাবি, আপনার একই হাল হচ্ছে দিন দিন, আপনি এমন কেন হয়ে যাচ্ছেন? এবার আপনি জোর দিয়ে ভাইয়াকে ফিরতে বলেন, নিজের পক্ষে নিজেকেই কথা বলতে হয়। কেউ আপনার দুঃখ বুঝবে না। আর ভাইয়া তো অনেক খাটলো কলুর বলদ, আর কত। বড় ভাবি চোখের জলে বলতেন, আমি তো বলি, তার চেহারা দেখি আমি বুঝছি তার খুব কষ্ট হয়, কিন্তু মায়ের বিরুদ্ধে যে তিনি যেতে পারবেন না। তিনি তো খুব মায়ের কথা শোনেন, তুমি তো জানোই। মায়ের কথা শোনার নামে নিজের জীবন বিসর্জন দিয়ে দিতে হবে? নিজের স্ত্রী সন্তানদের হক আদায় করতে হবে না? কেবল মায়ের কথা ভাবলেই হবে? বড় ভাবিকে এমনই একদিন মেজো ভাবি বোঝাচ্ছিলেন, আর সেই সমস্ত আড়াল থেকে শুনে ফেলেন মা স্বয়ং। শুনে তো তার মাথায় রক্ত উঠে যায়। তিনি শুরু করে দেন প্রবল চিৎকার চেঁচামেচি। তেড়ে গিয়ে মেজো ভাবিকে মারতে উদ্যত হন। মেজো ভাবি বড় ভাবির মাথা খাচ্ছে, আর এসব শুনে শুনে বড় ভাবি ভাইয়াকে দেশে আসার প্ররোচনা দিচ্ছে। দেশে আছেটা কি? দেশে এসে কি লাভ? বড় ভাবি প্রচন্ড ভয় পেয়ে যান। তিনি কেঁদে কেটে ক্ষমা চাইতে থাকেন। তবে মা হুকুম জারি করে দেন, এই বাড়িতে আর মেজো ভাবি পা ফেলতে পারবে না। মেজো ভাবি এ বাড়িতে আসলে তিনি গলায় ফাঁস নেবেন। তার তিল তিল করে গড়া সংসার ধ্বংসের মূল হোতা মেজো ভাবি। সেদিন চরমভাবে অপদস্থ হয়ে বাচ্চাকে নিয়ে মেজো ভাবি বেরিয়ে যান এ বাড়ি থেকে। এরপর মা আরেক দফায় কথা শোনায় বড় ভাবিকে। শেষে বড় ভাইয়াকে ফোন করে কাঁদতে কাঁদতে বিচার দেন। কিভাবে তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে সেসব বলেন। বলা বাহুল্য,
মায়ের কান্নাকাটি শুনে বড় ভাইয়া পুনরায় ভাবিকে কথা শুনিয়েছেন। এইভাবেই কোনো আনন্দ কিংবা সুখের দোলা ছাড়াই কাটছিল আমাদের আটপৌরে সংসার। তবে আনন্দ যে একদমই ছিল না তা না। আপা তার বাচ্চাদের নিয়ে আসলেই খুব আনন্দ হতো। মা হাসতেন মন খুলে, তবে বড় ভাবির চেহারা মলিন হয়েই রইত। কেননা মায়ের সাথে তখন আপাও সমান তালে তাকে কথা শোনাতো। একদিন আপা বাড়িতে আছে এমন সময় ছোট ভাইয়া ফিরল ঢাকা থেকে। আমরা সকলে তো তাকে দেখে খুশি হয়ে গেলাম। মা একদম তার সবচেয়ে আদরের ছেলেকে দেখে হইচই শুরু করে দিলেন। ছোট ভাইয়া জানালো, দুইটা সংবাদ আছে, একটা আমাদের খুব ভালো লাগবে আর একটা খারাপ লাগবে। মা ঢোক গিলে বললেন, খারাপ লাগবে কেন? কি করেছিস তুই? আমি বললাম, ভালো সংবাদটাই আগে দাও। ছোট ভাই হেসে জানালো, তার খুব ভালো একটা চাকরি হয়েছে, অনেক বড় পোস্টে। আমরা সকলে তো চেঁচিয়ে উঠলাম। এটা একদমই অকল্পনীয় ছিল। ভাইয়া যে শেষমেশ চাকরি পাবে কিংবা করবে আমরা তো ভাবিইনি। মা তো আনন্দে অশ্রু বর্ষণ শুরু করে দিলেন। খানিকক্ষণ বাদে দ্বিতীয় সংবাদটা জানতে চাইলেন। তখন ছোট ভাইয়া জানালো, সে 1 মাস আগে বিয়ে করেছে। একথা শুনে সকলের চেহারা মলিন হয়ে গেল। মা বিছানায় ধপ করে বসে পড়লেন। বললেন, তুই বিয়ে করলি, অথচ নিজের মাকে জানানোর প্রয়োজন মনে করলি না? বিরস মুখে বলল, উফ, এখন তো জানালামই। পুরুষ মানুষের কি বিয়ের অনুমতি মা বাপের থেকে নিতে হয়? মা কাঁদতে বসলেন আয়োজন করে। তার আদরের ছেলের এই কি দুর্গতি। ছোট ভাইয়ের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক, সে ভার্সিটি লাইফ থেকে। সে কিছুটা বাউন্ডুলে, বখাটে কিসিমের ছেলে, তবে দেখতে সুদর্শন। একদম চশমাটুকু বাদে যেন ঠিক হুমায়ুন আহমেদের শুভ্র। আর আমাদের ছোট ভাবিও উপন্যাসের মতোই ধনী বাবার একমাত্র কন্যা। জানা গেল ভাবির বাবার অফিসে তার চাকরি হয়েছে। তাই তো বলি, এত বড় পোস্ট সে কি করে খসালো? তার কি এতই যোগ্যতা? যাই হোক, এসব জেনে মায়ের কান্না থামলো। এত ধনী পরিবারে জামাই হয়েছে তার ছেলে। একদিক দিয়ে খুশি লাগলো, আবার অন্য দিক দিয়ে মায়ের মনে দোটানা। এই মেয়ে তার ছেলেকে মান্যি করবে তো? ছোট ভাইয়া বিরক্ত হন, বলেন, মান্যি করার কি আছে? তোমার যে কি কথা মা! আমি কি ওর মালিক আর ও কি আমার দাসী? মান্যিগণ্যি আসছে কোথা থেকে? আমরা হলাম স্বামী স্ত্রী, বন্ধুর মতো। দুইজনেই দুইজনকে সম্মান করি, ভালোবাসি। দ্যাটস ইট। মা চোখ বড় বড় করে কেবল চেয়ে রইলেন। এরপর বললেন, আচ্ছা তোর বউকে আনবি না? ছোট ভাই হেসে বললেন, ওকে তো এনেছি, কিন্তু একসাথে ঢুকাইনি ঘরে, কারণ আমি চাইনি ও চেঁচামেচি দেখুক। আগেই তোমাদের জানিয়ে দিলাম। এখন ওকে আনছি, দাঁড়াও। ভাইয়া বাইরে চলে গেল। মা আমার আর আপার মুখ চাওয়াচাই করতে লাগলেন। একটু পরে নতুন বউ ঢুকলো। তার পরনে একটা সাদা কামিজ আর জিন্সের প্যান্ট, গলায় মাফলারের মতো কিছু একটা পেঁচিয়ে রেখেছে। চোখে ইয়া বড় সানগ্লাস, ঠোঁটে কেমন অদ্ভুত রঙে একটা লিপস্টিক। সে বেশ উঁচু জুতো পরে এসে দাঁড়ালো মায়ের সামনে। কোনো লজ্জা আড়ষ্টতা কিছুই তার ভিতরে নেই। এসে সে বলল, এসি নেই? মা কোনো রকমে বললেন, নতুন বউ, অথচ একটা শাড়ি। ছোট ভাইয়া মাকে থামতে বললেন, তবে আপা চেঁচিয়ে উঠল, কি রে, মাকে থামাচ্ছিস কেন? তোর বউয়ের কি লাজ লজ্জা নাই? কোনো সালাম নাই, কিছু নাই। আয়সা সঙ্গের মতো দাঁড়ায় আছে, আবার বলে এসি নেই। পোশাক আশাকের একই অবস্থা, ছি ছি। আর মুহূর্তেই নতুন বউয়ের ঝগড়া লেগে গেল আপার সাথে। তুমুল বাক বিতণ্ডা এবার মাও যোগ দিলেন। শেষে নতুন বউ নিজ থেকেই থেমে গেল। বলল, আমি এই বস্তিতে এই ঝগড়ুটে ছোট লোকদের সাথে থাকতে পারবো না। আমি চললাম। আমি কোনোদিনও আর এ বাড়িতে আসবো না। তুমি থাকতে চাইলে থাকো। মা চেঁচিয়ে বললেন, তুই যা যা, আমার ছেলে এখানেই থাকবে। কিন্তু মাকে অবাক করে দিয়ে ভাইয়াও চলে গেল নিজের বউয়ের সাথে। মা কোথায় রাগ করবেন তা না, উল্টা ছোট ভাইয়ে রাগ ঝাড়েন ফোন করলে। মাকে কথা শোনান। মা শুধু মন খারাপ করেন, আর একটাই কথা মুখস্থ আওড়ান, এই বড়লোক ডাইনি আমার ছেলের মাথা খাইছে। ছোট ভাইয়া যদিও তার বউয়ের কোনো দোষ দেখে না, উল্টা তিনি বলেন, মা আর আপার প্রথম দিনের এমন ব্যবহার দেখে তার বউ ভরকে গেছেন। আর এমন ছোট লোকিপনা করার পরেও সে আবার বাড়ি আসবে?
তা হতেই পারে না। তার বউয়ের অসম্মান মানে তারও অসম্মান। মা এসব শুনে দাঁতে দাঁত চেপে বললেন, শ্বশুরের টাকার কেনা গোলাম হইছে। তবে গোলাম হোক আর যাই হোক, ছোট ভাইয়া কিন্তু বেশ সুখেই দিনাতিপাত করতে লাগলো। নানান দেশে বিদেশে তারা দুইজন ট্যুর দিচ্ছে, আলিশান ফ্ল্যাটে থাকছে। ফেসবুক ভর্তি শুধু ছোট ভাইয়া আর ভাবির পোস্ট। মা সেসব দেখেন আর ছিচি রব তোলেন। সব দোষ তিনি দেন ছোট ভাবিকে। তার ছেলের মাথায় এই মেয়েই তো খেয়েছে। তবে মেঝো ভাইয়া আর ছোট ভাইয়া তো যার যার সংসারে বেশ স্থিত হয়েই গেলেন, একমাত্র বড় ভাইয়া বাদে। বড় ভাবি একদিন আমাকে একলা ডেকে অসহায়ের মতো বললেন, নিতু, তুমি একটু আম্মাকে বুঝিয়ে বলো না। অনেক বছর তো হলো, তোমরা ভাই বোনরা সবাই তো প্রতিষ্ঠিত হলেই, বাড়ি হলো, ধানি জমি হলো, যা যা দরকার সবই তো হলো। এখন মানুষটা না হয় ফিরে আসুক। জানো তার চেহারাটা কেমন শুকিয়ে গেছে। এত ক্লান্তি, প্রায় সে অসুস্থ থাকে মানুষটা। ভাবি দীর্ঘশ্বাস ফেললেন কথাগুলো বলতে বলতে। আমারও খারাপ লাগলো। আমি ওনাকে আশ্বস্ত করলাম আমি মাকে বোঝাবো, কিন্তু মা কি আর কোনো বুঝ মানার মতো মানুষ? আমার কথা শুনে উনি গেলেন চরম ক্ষেপে। বললেন, বড় বউয়ের এত সাহস? বড় বউ এখন মুখ চালানো শুরু করছে, আবার তোরে সুপারিশ ধরছে। মুখ চালিয়ে কি পরিণতি হয়েছে বাকি বউদের, ও কি দেখেনি? নাকি ওরও মনে সাধ জাগছে বাড়ি থেকে বিতাড়িত হওয়ার? একদম ঘাট ধাক্কা মেরে বের করে দিব যদি আমার ভোলাবালা ছেলেটার কানে বিষ ঢালে তো। আমার খানিকটা বিরক্তই লাগলো। বললাম, এত চেঁচাচ্ছ কেন মা? বাকি বউরা কি কষ্টে আছে? বরং বাড়ি থেকে আলাদা থেকে ওরা আরো আরামে আছে, যার যার সংসার গুছিয়ে নিয়েছে। তাছাড়া বড় ভাবি কই বিষ ঢেলেছে? এটা তো আমারও কথা। ভাইয়া তো যথেষ্ট খেটেছে, আর কত। এখন তো তোমার সব ছেলেরাই ইনকাম করে। তিনজন মিলে তোমাকে অল্প স্বল্প করে দিলেও তো আমাদের ভালোই চলে যাবে। ভাইয়াকে বিদেশে থাকতে হবে কেন? চুপ কর মেয়ে, তুই কিছু বুঝস? অল্প স্বল্প ভিক্ষা নেবার জন্য নিয়ে এত কষ্ট করে ছেলে পালছি। আর তোর কি এখনো বিয়ে হয়েছে? তোর বিয়ে দিতে হবে না? তোর বড় ভাইয়ের দায়িত্ব না তোকে ধুমধাম করে বিয়ে দেওয়া, নাকি সারা জীবন মায়ের ঘাড়েই পড়ে থাকবি? আমি আর কথা বাড়ালাম না। কি দরকার খামোকা গালাগাল শুরু করবে? এরপর মা বাকি দুই ভাইকে খবর দিয়ে আনলেন বাড়িতে। উদ্দেশ্য আমার বিয়ে নিয়ে কথা বলা। মা একটা পাত্র দেখেছে, ছেলে সরকারি চাকরিজীবী, পারিবারিক অবস্থাও ভালো। সব শুনে মেজো ভাইয়া বললেন, ছেলে ভালো হলে তো আমার কোনো আপত্তি নেই। এখন নিতুর মত আছে কিনা সেটাই মেন কথা। মা বিরক্তি নিয়ে বললেন, ওর আবার কিসের মত? যাই হোক, ছেলেকে কিছু টাকা পয়সা দিতে হবে, তাছাড়া কিছু উপহার। বুঝিসই তো, সরকারি চাকরিজীবী ছেলে। আমি সব কথাবার্তা এগিয়ে রেখেছি, তোদের কোনো ঝামেলায় পড়তে হবে না। তোরা শুধু টাকাটা দিলেই হবে। মেজো ভাবি এবার কথা বললেন, যৌতুক লোভী ছেলে ভালো হবে না। এমন পাত্রের কাছে আমাদের নিতুকে বিয়ে দিব না। মা চেঁচিয়ে উঠলেন, বললেন, চুপ করো ফাজিল। তোমারে কথা বলতে ডাকছি আমি? তোমার পরিবারের মতো সবাই তো ছোট লোক না যে মেয়ের বিয়েতে কিছুই দিবে না। এগুলো সব নর্মাল বিষয়। মেজো ভাইয়া ভাবিকে ইশারায় সরে যেতে বললেন। এরপর নিজেই বললেন, জারিয়ার কথা কিন্তু ঠিকই। ছেলেকে তো আমার সুবিধার মনে হচ্ছে না। না মনে হলে নাই, আমি এই ছেলের কাছেই বিয়ে দিব। ভালো পাত্র পাইছি, এর জন্য তোদের সহ্য হচ্ছে না। চাল চুলোহীন ছেলের কাছে বোনকে বিয়ে দিতে পারলে খুব ভাল লাগতো, তাই না? তা নয় মা, তুমি তো মিতুর বিয়েও দিয়েছিলে নিজের পছন্দে। সে পাত্র তো ভালো পড়েনি, খালি চাই চাই করে সারাক্ষণ। চুপ থাক, বেশি বুঝিস না। তোদের মতামত শুনতে আমি ডাকিনি। টাকা দিয়ে দিবি আমাকে, ব্যাস। এমনিতেও তোরা মা বোনের কোনো খোঁজ তো রাখিস না। মেজো ভাইয়া বিরক্ত হয়ে বললেন, কত টাকা দিতে হবে? আম্মা বললেন, 500 জন মানুষ খাওয়াবো, আলোকসজ্জা থাকবে, বাদ্য বাজনা থাকবে, সব মিলিয়ে বুঝে শুনে খরচ দিয়ে যা তোরা দুই ভাই। আর পাত্রকে ক্যাশ টাকা, যাবতীয় উপহার
ওগুলো তোদের বড় ভাই দিবে, নিতুর গয়না ও দিবে, তোরা এতটুকু তো করবি নাকি? ছোট ভাইয়া এক প্রকার লাফ দিয়ে উঠল, বলল, অসম্ভব, আমার পক্ষে সম্ভব না। আমি কয় টাকাই বা বেতন পাই? মা ঝাঁঝিয়ে বললেন, এখন তো এটা বলবি, বউকে নিয়ে যখন ঘুরতে যাস তখন তো খুব টাকা থাকে। আজব তো মা, তুমি যা ইচ্ছা ভাবো, আমার পক্ষে সম্ভব না এত টাকা দেওয়া। আমি গেলাম। মা এবার অসহায় চোখে মেজো ভাইয়ের দিকে তাকালেন। তুই তো ওর মতো অবুঝ না, তুই বোনের ভালো করে বিয়ে হোক তা চাস না? চাই, কিন্তু সামর্থ্যের বাইরে গিয়ে চাই না। 50 জনের বেশি মানুষ খাওয়ানোর কোনো প্রয়োজন দেখি না। আর এত চাহিদাওয়ালা পাত্রের কাছে নিতুকে বিয়ে দিতে চাই না। মেজো ভাইয়াও চলে গেলেন। মা ঘরের মধ্যে সব সময় যা করেন, রাগারাগি চেঁচামেচি, তাই করলেন তখনও। আমি মাকে বোঝাতে চাইলাম, এরকম পাত্র কি আসলে ভালো হবে? মা উল্টা ধমকে উঠলেন, তোকে কি কেউ পছন্দ করে? এত ভালো পাইছি যে এটাই বেশি, আর বাড়তি কথা বলবি না। এরপর আবার বড় ভাইয়াকে ইনিয়ে বিনিয়ে বোঝাতে লাগলেন। মা তো জানেন কোন সন্তানটা তার উপর বেশি দুর্বল। এই বিদ্যা কাজে লাগিয়ে তিনি সব হাসিল করে নেন। দেখতে দেখতে আরো কিছু মাস কাটলো। মায়ের হুড়োহুড়িতে আমার বিয়েও হয়ে গেল সরকারি চাকরিজীবী পাত্রের সঙ্গে। বড় ভাইয়া কিভাবে কিভাবে সবকিছুই ম্যানেজ করলেন মায়ের কথা রাখতে গিয়ে। মা খুব কান্নাকাটি করে ভাইয়াকে রাজি করিয়েছিলেন। তবে বিয়ের পরপরই নিশ্চিত হয়েছিলাম এরা লোক ভালো নয়। সরকারি চাকরির অহংকারে মানুষটার মাটিতে পাই যেন পড়ে না। অন্যদিকে তার পরিবারের সবাইও বিশেষ একটা মিশুক না। বিয়ের আগেও বুঝেছিলাম এরকম পাত্র আদতে ভালো হয় না, কিন্তু মাকে তো বোঝানোর সাধ্য ছিল না। ও বাড়ি থেকে বেড়াতে এসে মাকে বললাম খুলে সবটা, যে তোমার জামাই তো বিশেষ সুবিধার না। মা দীর্ঘশ্বাস ফেলে বললেন, সব ঠিক হয়ে যাবে, সংসারে ধৈর্য ধরতে হয়। যদি ঠিক না হয় তাহলে মা, না হলে তো কিছু করার নেই, সবই তোর কপাল। আমি তাচ্ছিল্যের সঙ্গে হাসলাম। জেনে শুনে আগুনে ঝাঁপ দিয়ে কপালের দোষ দিয়ে লাভ আছে? যাকগে সেসব কথা, এসব ভেবে আর কাজ নেই। মায়ের ঘর থেকে বের হয়ে এসে বড় ভাবি ও বাচ্চাদের সাথে দেখা করতে গেলাম। দেখলাম ভাইয়ার সঙ্গে কথা বলছিল ভিডিও কলে ভাবি। বলছিল দেশে ফেরার কথাই। ভাইয়া জানালো অনেক টাকা তার ঋণ হয়েছে আমার বিয়েতে এত খরচাপাতি করে। এখনই সে ফিরতে পারবে না, আরো বছর কয়েক পরে ফিরবে। প্রত্যুত্তরে ভাবি কেবল দীর্ঘশ্বাস ফেললেন। ভাইয়া আমাকে দেখে জানতে চাইলেন ও বাড়িতে সব ঠিকঠাক কিনা। আমি আর সত্য কথা তাকে বললাম না, মিথ্যা করে ভালো আছি বলে ও ঘর থেকে বেরিয়ে এলাম। এ বাড়িতে আমার কেমন দম বন্ধ লাগে। দুদিন এখানে বেরিয়ে মেজো ভাবিদের বাসায় গেলাম। ওদের বাড়িতে গেলেই মনটা ভালো হয়ে যায়। কি সুন্দর সাজানো গোছানো সবকিছু। বাড়িটা যেন ভালোবাসায় জড়িয়ে আছে। মেজো ভাবি সব শুনে বললেন, তোমার মেজো ভাই কত বুঝিয়েছে বড় ভাইয়াকে যেন এখানে বিয়ে না দেয়, কিন্তু উনি তো শুনলেন না। উল্টা আমাদেরই শত্রু জ্ঞান করলেন মায়ের কথায়। উনি ভেবেছেন টাকা না দেওয়ার জন্য বুঝি তোমার মেজো ভাই এমন করছে। এরপর জেদ করে উনি মায়ের কথা রাখতে যাবতীয় খরচ দিয়ে তোমার এইখানে বিয়েটাকে ত্বরান্বিত করলো। আমরা তো চেয়েও আটকাতে পারলাম না, যেন আমরা তোমার ভালোই চাই না। মা এরকম ভাবে। আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, আপনাদের আর কি বা দোষ? কাউকে দোষ দিচ্ছি না ভাবি। ভাবির সাথে কথা শেষ হলে বাবুর ঘরে গেলাম। কি সুন্দর করে ও কথা বলে। ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করানো হয়েছে ওকে। মাসে মাসে বেশ খরচা। মেজো ভাবি বললেন, বাবুর সুন্দর ভবিষ্যতের জন্য খরচা তো করতেই হবে। বুঝই তো, আজকাল সব দিক দিয়ে পারদর্শী হতে হয়। আমিও মাথা নাড়লাম, কথা সত্যি। কিন্তু খারাপ লাগলো বড় ভাইয়ের বাচ্চাদের কথা ভেবে। ওরা গ্রামের স্কুলেই পড়ছে। ভাবির সর্বক্ষণ মন খারাপ থাকে। তিনি নিজেও কাজ নিয়ে ব্যস্ত থাকেন। বাচ্চাদের পড়াশোনা কখনোই দেখাশোনা করতে পারেন না।
ফলশ্রুতিতে ওদের একদমই পড়াশোনা হচ্ছে না। ওদিকে ছোট ভাইয়া ঢাকায় বেশ বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন, একদম উচ্চবিত্ত জীবন কাটাচ্ছেন তিনি স্ত্রীকে নিয়ে। বাড়ির কথা বেমালুম ভুলে গেছেন। মা নিজে থেকে ফোন না করলে তিনি করেনও না। আর তার বউ তো এ বাড়িতে নাকি কোনো দিনই আসবে না। কাজেই মা আমাকে নিয়েই গেলেন ওর ফ্ল্যাট দেখতে। আসলেই দারুণ সুন্দর। আমরা দুদিন ছিলাম। ওর বউ বিরক্তই হয়েছে বলা চলে। দেয়ালে হাত দিলে ধমকে ওঠে, রং নাকি উঠিয়ে ফেলছে আম্মা, ট্যাপ নাকি জোরে ছাড়ে, সুইচ নাকি ভেজা হাতে ছুঁয়েছে। নানান ভুল ত্রুটি তিনি ধরতে লাগলেন। মা বেসিনে পানের ফিক পেলেছেন, কেন সেটা নিয়ে হইচই করলেন। দুদিনই এক প্রকার ক্লান্ত হয়ে পড়লাম আমি, কিন্তু মা বেশ খুশি। তার আদরের ছোট ছেলে এত ধনী হয়েছে। যদিও ছোট ভাবিকে তিনি অপছন্দ করলেন, মাকে আমি ঠিক বুঝে উঠতে পারি না। ছোট ভাইয়া যে জীবনে কখনো তার খোঁজ নেয় না, তবু ছোট ভাইয়ার প্রতি ভালোবাসার কিন্তু কমতি নেই। অন্যদিকে বড় ভাইয়া এত কিছু করছেন, বিনিময়ে মা তার কষ্টটুকু অনুভবও করতে পারছেন না। একবার বলছেনও না যে, আর লাগবে না, তুই এবার দেশে ফির। আর বড় ভাইয়াও এমনি মায়ের অনুগত ছেলে যে, মা না বললে সে ফিরবে না, মাকে সে কষ্ট দিবে না কিছুতেই। তবে বড় ভাইয়াকে ফিরতেই হলো দেশে, মায়ের মতামত না নিয়েই ফিরতে হলো। সেদিনও বড় ভাইয়া কিছুটা অসুস্থ ছিল। কাজ শুরু করার পর থেকে মাথা ঘোরাচ্ছিল তার। 3 তলায় কাজ করছিলেন তিনি। ছোট কন্ট্রাক্ট, তাই হারনেসও ছিল না। তাপমাত্রা ছিল প্রায় 50 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। প্রচন্ড গরমে হঠাৎ কখন যে পড়ে গেলেন নিচে, হয়তো তা তিনি নিজেও বুঝতে পারেননি। ভাগ্য ভালো যে ওইদিন তুলনামূলক নিচের দিকে কাজ করছিলেন, না হলে তো জানে বাঁচতেন না। কিন্তু বেঁচে থাকলেও ভাইয়া খুবই গুরুতর আঘাত পেয়েছিলেন। পায়ের গোড়ালি চিরদিনের মতো অকেজ হয়ে গিয়েছিল। ডাক্তার জানিয়েছে তিনি আর উচ্চতায় কাজ করতে পারবে না। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকাও তার পক্ষে সম্ভব না। কাজেই তার কাজ চলে যায়, আর ওখানে খানিকটা চিকিৎসা নিয়েই ফিরে আসতে হয় দেশে। এভাবে অনাকাঙ্ক্ষিতভাবে দেশে ফিরবে ভাইয়া, আমরা কখনো তা ভাবিনি। দেশে ফিরে যেন আরো অসুস্থ হয়ে পড়েন তিনি। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার কোমরে অসহ্য ব্যথা। ডাক্তার জানালো মেরুদণ্ডের নিচের দিকে ডিস্ক সরে গেছে। পুরোপুরিভাবে বিশ্রামে থাকতে বললেন। এছাড়া মাথায় আঘাত পেয়েছেন, হাত ভেঙেছে, আর গোড়ালির বিষয়টা তো চিরতরে থাকবেই। ভাইয়ার অবস্থা এক কথায় বেগতিক। মা কেবল কাঁদতে লাগলেন, কেঁদে কেঁদে বলতে লাগলেন, জানি না কার নজর পড়ছে আমার সুখের সংসারে। বড় ভাইয়াকে দেখতে গিয়ে চোখের জল আর আটকাতে পারলাম না। এমন কষ্ট পেয়েছে মানুষটা। মা যখন এলেন তাকে দেখতে, তখন ভাইয়ার জ্ঞান ছিল। তবে মাথায় আঘাতের কারণেই বোধহয় তিনি অসংলগ্ন কথাবার্তা বলছিলেন। মাকে দেখে হুট করে বলে বসলেন, আমাকে মাফ করে দিও মা, আমি দেশে চলে এসেছি, তবে আমি ইচ্ছে করে আসিনি। ওই দেশে ওরা আমাকে আর রাখলো না, আর তোমাকে টাকা পয়সা পাঠাতে পারবো না, ক্ষমা করে দিও। তোমার সোনার ডিম পাড়া হাঁসের আজকে মৃত্যু ঘটল। অদ্ভুত লাগছিল তার গলার স্বর। মা বের হয়ে চলে এলেন, বারান্দায় এসে কাঁদতে লাগলেন। সবাই কাঁদছে, অথচ কাঁদছে না কেবল বড় ভাবি। তার চোখের জল যেন সব শুকিয়ে গেছে। কতই তো চোখের জল ফেলে ভাইয়াকে দেশে আসতে বলতেন তিনি। সেই সময়ে হয়তো সব জল শেষ করে ফেলেছেন। ভাইয়াকে পুরোপুরি সুস্থ স্বাভাবিক করতে হলে অনেক টাকা পয়সা চাই। তবে উনি অনেকটা আগের মতো হতে পারবেন। বড় ভাবি আমায় ডেকে বললেন, আমাকে কখনো টাকা পাঠায়নি তোমার ভাই, কাজেই আমার কাছে তো কোনো টাকা নেই। বুঝোই তো, আমি পরের বাড়ির মেয়ে, আমাকে কেনই বা টাকা পয়সা পাঠাবে। যা হোক, মায়ের অ্যাকাউন্টেই সব পাঠিয়েছে, এখন মাকে দিতে বলো। দরকার হয় জায়গা জমি বিক্রি করা হোক, ওনার টাকা দিয়েই তো রেখেছেন মা সব। মানুষ বেঁচে থাকলে, সুস্থ হলে সব আবারও হবে। আগে তো মানুষটা নাকি। আমি হ্যাঁ সূচক মাথা নাড়লাম।
এরপর ভাবির কথাগুলো নিজের মতো করে মাকে গিয়ে বললাম। মা জানালেন সব টাকা তো উনি খরচ করে ফেলেছেন সংসারের আয় উন্নতির পিছে। আমি খানিকটা রেগেই বললাম, তাহলে জায়গা জমি বিক্রি করো, ভাইয়ার টাকাতেই রাখা হয়েছিল সব। তখন মায়ের মুখ ফ্যাকাশ হয়ে গেল। আমি বললাম, নাকি জমি আঁকড়ে ধরেই থাকবে, ছেলেকে সুস্থ করবে না? বড় ভাবিও সে সময় বাচ্চাদের নিয়ে এসে দাঁড়ালো মায়ের সামনে। মা ঢোক গিলে বললেন, জায়গা তো আমি মিতু আর ছোটর নামে রাখছি। আমার মাথায় যেন বাজ পড়ল। মানে তুমি এসব কি বলছো? মা চোখের পানি ফেলে বললেন, মিতুকে ওর জামাই দেখোস না কিভাবে অবহেলা করত, অপমান করতো আগে, খালি বের করে দিত কথায় কথায়। এর জন্য ওর তো একটা মাথা গোঁজার ঠাঁই দরকার। কিছুটা জায়গা জমি থাকলে তো মেয়েটার একটা বল থাকে। এর জন্যই আমি ওর নামে রাখছিলাম। আর ছোট তো তখনও চাকরি পায় নাই। ওর যা পড়াশোনার হাল ছিল, আমি তো ভয়ে ছিলাম যে আমার ছোট ছেলের তো কোনো চাকরি বাকরি হবে না, ওর ভবিষ্যৎ কি হবে। এরপর আমি তোর আর তোর মেজ ভাইয়ার নামেও রাখতাম, কিন্তু সেই সুযোগ পাইনি। আগে যারা বেশি বিপদে তাদের নামে রাখছিলাম। আমি আর নিজেকে সামলাতে পারলাম না, চেঁচিয়ে বললাম, আজব তো, বড় ভাইয়া তোমাকে তার এত কষ্টে উপার্জিত টাকা পাঠালো বিশ্বাস করে, আর তুমি সেগুলো দিয়ে নিজের ইচ্ছে মতো অন্যদের নামে জায়গা রেখে ফেললা। তোমার কি বুদ্ধি বিবেচনা নাই? মা কাঁদতে কাঁদতে বললেন, আমি তো জানতাম না যে এমন হবে। আমি তো ভেবেছিলাম ও আরো 15-20 বছর বিদেশ থাকবে কমপক্ষে। আপাতত ওর ছোট ভাই বোনের জন্য সম্পদ করি কিছুটা, এরপর ওর নামেও করব। ও যে তার আগে এমন করুণ দশায় পড়বে সেটা কে জানতো? মানে এটা কি মগের মূল্য পাইছো তুমি? একজন রক্ত পানি করে টাকা কামাবে, আর সেই টাকা তুমি আরেকজনকে দিয়ে দিবে? আরেকজন বলছিস কেন? ওরা তো ওর ভাই বোনই। ফাইজলামি বন্ধ করো। এখন আপার ছোট ভাইয়াকে বলো জায়গা জমি বেচে টাকা দিতে। ভাইয়া চিকিৎসা করতে হবে ভালো মতো। ছোট ভাইয়া তো একদম ধনী হয়ে গেছে, আর আপার স্বামীও এখন ভালো হয়ে গেছে। ওদের তো কোনো সমস্যাই নেই, আরামে আছে একরকম। ওরা এসব জমি দিয়ে কি করবে? মা এবার আরো কাঁদতে লাগলেন, বললেন, আমি ওদেরকে বলছি, কিন্তু ওরা ওদের জমি দিতে রাজি না। আমি বললাম, ওদের মানে? ওদের হলো কিভাবে? ওরা কি টাকা দিচ্ছে? ওরা টাকা না দিল, ওদের নামে তো জমি। আমি তো সব ছেলে মেয়ের ভালোই করতে চেয়েছিলাম। আমি তো মা। রাগে আমার গা জ্বলে যাচ্ছিল মায়ের কথা শুনে। কিন্তু রাগ পরেও দেখানো যাবে। আমি নিজেকে ধাতস্থ করে বললাম, তাহলে দরকার হয় বাড়ি বিক্রি করো। মা এবার বললেন, বাড়ি কিভাবে বেচবো? বাড়ি কি শুধু তোর বড় ভাইয়ের একার নাকি? আজব তো, ভাইয়া বাড়ি করলো না, তাতে কি হয়েছে? জায়গাটা তো তোর বাবার, অর্থাৎ সব ভাই বোনেরই হক আছে সেই বাড়িতে। তোর ছোট ভাই বলেছে, আইনত এ বাড়ির মালিক সবাই, কেউ চাইলেই সে বাড়ি বেচতে পারবে না। আমার কেবল জোরে জোরে শ্বাস পড়তে লাগলো। ছোট ভাই আর আপা যে এত শয়তানি করতে পারবে আমার ধারণাতেও ছিল না। কেবল অন্যান্য পরিবারে শুনে এসেছি এ ধরনের কাহিনী, কিন্তু নিজের পরিবারে কখনো দেখব তা ভাবিনি। ওরা দুজন ভাইয়াকে দেখতেও এলো না। শেষে ভাইয়ার কাছে যৎ সামান্য টাকা ছিল, ক্ষতিপূরণ হিসেবে পাওয়া সেগুলো দিয়ে তারপর বড় ভাবি শেষ কিছু গয়না বেচে আর মেজো ভাইয়াও কিছু টাকা দিয়েছিল। ওসব মিলিয়ে ভাইয়াকে চিকিৎসা করে বাড়ি আনা হলো। তবে আরো ভালো মানের চিকিৎসার প্রয়োজন ছিল ভাইয়ার। অর্থাভাবে পুরোটা তো করানো হলো না। ডাক্তার বলেছে ভাইয়া আর কোনো সামান্যতম ভারী কাজও করতে পারবে না। ভাইয়া বাড়ি ফিরলেন একদম নিশ্চুপ হয়ে। তিনি আর কারো সাথে টু শব্দ বলেন না। বাড়ির একপাশে তিনি থাকেন, একটা রুমেই এক প্রকার বন্দি জীবন কাটান। কারো সাথে কথা বলেন না, এমনকি মায়ের সাথেও না। মা হাহুতাশ করেন, কান্নাকাটি করেন, বলেন, আমার কি দোষ? আমি তো মা, আমি তো সব সন্তানের ভালোই করতে চেয়েছিলাম। মায়ের ওপর রাগ দেখিয়ে কি করে থাকছিস তুই? মায়ের এসব কথা এখন বড় ভাবি খুব রেগে যান। চিৎকার করে ধমক দিয়ে মাকে থামিয়ে দেন। মাও চেঁচান, তবে আগের মতো আর পারেন না। বড় ভাইয়াকে তিনি মাঝে মাঝে বলেন, তোর বউ ইদানিং কেমন করে আমার সাথে দেখিস? ডাইনিটাকে কিছু বলিস না কেন? কিন্তু বড় ভাই আর কোনো কথাই বলেন না। আসলেই বড় ভাবির মেজাজ সপ্তমে চড়ে থাকে ইদানিং। ভাইয়ার কোনো ইনকাম নেই, সংসারটা যে কোন হালতে চলছে।
ভাবি এখন একটা এনজিওতে চাকরি করেন, কাপড় চোপড় সেলাই করেন যতক্ষণ বাড়িতে থাকেন। কোনো রকম টেনে টুনে ভাবি সংসারটা চালাচ্ছে, ভাইয়ার ওষুধপত্রের খরচও চালাচ্ছে। আর মা এখানে এরকম শাকসবজি খেয়ে কেবল দিন কাটাতে পারছেন না। তাছাড়া বড় ভাবি চাকরিতে থাকলে তাকেই তো রান্না বান্না করতে হয়। এসব তার ভাল লাগে না। আমাকে তিনি বললেন, বয়স হয়েছে, এসব কি আর পারি বল, এত কাজ করতে। তোর ভাবির যে মেজাজ, 2 পয়সা চাকরি করে ভাব দেখায় আমার সাথে। তোর বড় ভাইও আমার সাথে কথা বলে না, যেন কাজ করতে গিয়ে পড়ে গেছে সেটা আমার দোষ। আচ্ছা, আমি কি ওকে ফেলেছি বলতো? কত মানুষ কাজ করে, কেউ তো পড়ে না। সবাই তো কম বেশি ছোট ভাই বোনের প্রতি দায়িত্ব পালন করে। ওর ভাগ্য খারাপ ছিল বলেও পড়েছে, আমার ওপর রাগ দেখিয়ে লাভ আছে? আমি বুড়ি মানুষ, এসব কথা বলে মা একসময় মেজ ভাইয়ার বাড়িতে চলে যায় থাকতে। ওখানেই থিতু হয়েছেন তিনি। মেজ ভাইয়ার আর্থিক অবস্থা ভালো, তাকে বেশ ভালো একটা ঘর দিয়েছেন। তার ঘরে এসি আছে, ছোট একটা ফ্রিজও আছে, আবার একটা টিভিও নাকি আছে। মা তো রাত জেগে নাটক সিরিয়াল দেখেন। আমাকে জানালেন তিনি ভালোই আছেন। মেজ ভাবির সংসারে নাক গলানোর ইচ্ছা তার নেই, যা ইচ্ছা হয় করুক। তিনি মাছ মাংস খেতে পারছেন, যা দরকার ছেলে এনে দিচ্ছে। ব্যাস, আর কি লাগে? আমি হেসে বললাম, চাইলেও তুমি মেজ ভাবির সংসারে নাক গলাতে পারবে না মা, কারণ মেজ ভাইয়ের মেরুদণ্ড আছে। মা আগের মতোই আমাকে ধমকান, বলেন, চুপ থাক, বেশি বুঝিস না। আমি আবারও হাসি। বেশি আর বুঝলাম কই? বেশি বুঝলে তো এমন পরিবারে বিয়ে করে নিজের জীবন তছনছ করতাম না। তোমার কথায়। মা ফোন রেখে দেন। আমার এসব কথা তার ভাল লাগে না। ছোট ভাইয়া গাড়ি কিনেছেন, সে উপলক্ষে মস্ত পার্টি রেখেছেন। সেখানে গিয়ে দেখি মা খুব গর্ব করে সবাইকে বলছে যে তার ছোট ছেলেটি কত পরিশ্রম করে আজকে এই পর্যায়ে এসেছে। দেখলাম সেই পার্টিতে আপা এসেছে বাহারি সাজে। আপাও বর্তমানে যথেষ্ট উচ্চবিত্ত। মেজ ভাইয়া এসেছেন দাওয়াত পেয়ে পরিবার নিয়ে। তার অর্থনৈতিক পজিশনও ভালো, নিজের বিজনেস ভালোই দাঁড় করিয়েছেন তিনি। এছাড়া আমিও দাওয়াত পেয়েছি। আমার স্বামী ভালো মানুষ না হলেও তার অবস্থান তো ভালো। ধনীদের আত্মীয় স্বজন কিংবা বন্ধু তালিকায় বেশিরভাগ ধনীরাই থাকে। কাজেই এই আয়োজনে বড় ভাইয়া স্বাভাবিক নিয়মে দাওয়াত পায়নি। আমি বললাম, ছোট ভাইয়া, তোমার জীবনের প্রথম বাইকটা কিন্তু বড় ভাইয়া কিনে দিয়েছিল, মনে আছে? আজ তুমি গাড়ি কিনলে, মানুষটাকে ডাকার প্রয়োজন মনে করলে না? সে হেসে বলল, কি দরকার বলতো? বড় ভাইয়া এসব পার্টির আদব কায়দা জানে। সারা জীবন বিদেশে কামলা দিয়েছে, কথা বলে অশুদ্ধ গ্রাম্য ভাষায়। পোশাক আশাকও কোথায় কি পড়তে হয় জানে না। মানুষজন কি বলবে? মাকে বললাম, তোমার বড় ছেলের কথা মনে পড়ছে না? খুব তো হাহা হিহি করছো। মা রেগে বললেন, আজব কথা বলিস তো, মনে কেন পড়বে না? সে কি আমার সন্তান না? সবসময় মনে থাকে, কিন্তু অসুস্থ শরীর নিয়েও এখানে এসে করবেটা কি? আমি চলে এলাম পার্টি থেকে। এত আলো, এত হইচই আমার ঠিক হজম হচ্ছিল না। বড় ভাবিদের অন্ধকার আট পড়ে সংসারে ফিরে এসে তবে চেপে রাখা নিঃশ্বাসটা ছাড়লাম। বড় ভাই ইদানিং তার বন্ধুর দোকানে বসে, আর ভাবি তো কাজ করেনি। তবুও ছেলে মেয়েরা বড় হয়েছে, এখন তো ওদের কত খরচ, সেসব কি আর এই অল্প টাকায় হয়? ভাবি চেঁচামেচি করে অভাবের দুঃখ বিলাস করতে লাগলেন আমাকে পেয়ে। আগের সেই নরম স্বর ভাবির মধ্যে আর অবশিষ্ট নেই। ছেলে মেয়েরাও বাবা মায়ের ওপর যার পড়নায় বিরক্ত দেখেই বুঝলাম। আমি ভাইয়ার ঘরে গেলাম। অনেক দিন পর ভাইয়া আমার সাথে কথা বললেন। বললেন, জয়কালে সঙ্গী সাথীর অভাব হয় না, কিন্তু ক্ষয়কালে কাউকেই আর ধারে কাছেও পাওয়া যায় না। এই সহজ সত্যটা আগে যে কেন বুঝলাম না, বলে অদ্ভুতভাবে হাসলেন তিনি। আমি বললাম, ভাইয়া তুমি ঠিক আছো তো? ভাইয়া হঠাৎ কণ্ঠস্বর করুণ করে বললেন, শান্তা সংসারের ভারে ক্লান্ত হয়ে গেছে, জানিস। সারাক্ষণ ছেলে মেয়েগুলোর উপর চেঁচায়, কথা শোনায়। ওকে আমি ঠিক চিনি না, ওর সাথে আমার যোজন যোজন দূরত্ব তৈরি হয়ে গেছে রে। ওর গরিব বাপের কাছ থেকে হাত পেতে টাকা আনে, আমার ভারী লজ্জা লাগে। ফোন করে যখন বলে, তোমাদের জামাই তো পথের ফকির, করছে আর কি বিদেশ, সবই খুইয়েছে, কিছুই নেই, বিপদে আছি,
500টা টাকা অন্তত দাও। এসব কথা আমার কানে আসলে নিজেকে খুব ছোট লাগে। আরো ছোট লাগে যখন দেখি আমার বাচ্চারা কোনো বিলাসিতার জিনিস তো চায় না। একজন একটা জ্যামিতি বক্স চাচ্ছে, আরেকজন ক্যালকুলেটর। এরকম পড়াশোনার সামগ্রীগুলো চাইলেও ওরা পাচ্ছে না। উল্টো ওদের মা ওদের কথা শোনাচ্ছে। আর আমি এতই দুর্ভাগা যে নিজের সন্তানদের জীবনে এতটুকু সুখ সচ্ছলতা এনে দিতে পারিনি। আমার সাথে ওরা দরকার ছাড়া কথাও বলে না। বলবেই বা কি? আমি কি বাবা হওয়ার যোগ্য ওদের? এ জীবনটা আমার 16 আনায় মিছে হয়ে গেল রে। সবাই তো তোরা ভালো আছিস, অথচ আমি আমার স্ত্রী সন্তানদের নিয়ে এমন মানবেত জীবনযাপন করছি। কেউ ফিরেও দেখছে না, আমার পাশে কেউই রইল না। আমি মাথা নিচু করে রইলাম ভাইয়ার ছোট মুখটা দেখে। ভাইয়া নীরবতা ভেঙে পুনরায় বলল, তুই কি তোর মেজো ভাইয়ার থেকে কিছু টাকা চেয়ে আমাকে এনে দিতে পারবি? নিজের ছোট ভাইয়ের কাছে হাত পাততে লজ্জা লাগে রে। ও দিবে চাইলে আমি জানি। তুই একটু এনে দিস বোন, তাহলে ছেলে মেয়েদের পরীক্ষার ফিসগুলো দেওয়া যাবে। ঘরে অনেক দরকারি জিনিস নেই, ওগুলো আনা যাবে। রোজই এসব নিয়ে তোর ভাবি বাচ্চাদের সাথে চেঁচায়। তুই একটু এনে দে না। এরকম অনুনয় দেখি কি যে খারাপ লাগলো আমার। আমি কথা দিয়ে এলাম, আমি নিজের কথা বলি মেজো ভাইয়ার থেকে মাসে মাসে টাকা নিয়ে ওনাকে পাঠাবো। বড় ভাইয়ার চোখ দুটো আমি ভুলতে পারছিলাম না। অসুস্থ একজন মানুষ, কিছুটা তো পঙ্গু হয়ে পড়েছেন। তার দু চোখে এই মাঝবয়সে এসে কি অসীম শূন্যতা। কেউ তার পাশে নেই। মা বাবা, ভাই বোন, আত্মীয় বন্ধু কেউই নেই। দুঃসময়ে কাউকেই পাওয়া যায় না। স্ত্রীর সাথে দূরত্ব তার অজস্র মাইলের। হয় স্বাভাবিক, বড় ভাবির মনেও যে রয়ে গেছে অসীম অভিমানের পাহাড়। অন্যদিকে বাচ্চাদের সাথে বাবার যে বন্ধন, সেটা ভালো করে কখনো তৈরি হয়নি। কেবল মাকে নিয়ে অতি ব্যস্ত থাকার দরুন হয়তো বাচ্চাদের সাথে অজান্তেই দূরত্ব বাড়িয়ে ফেলেছেন। সবার প্রতি ব্যালেন্স রাখতে পারেননি, কেবল একদিকে ঝুঁকে গেছেন। বাচ্চাদের কাছে কেবল তাদের বাবা একজন ব্যর্থ পিতা, যার ব্যর্থতার দরুন এমন জীবন কাটাতে হচ্ছে তাদের। অন্যদিকে আপা কিংবা মেজো ভাইয়া অথবা ছোট ভাইয়ার কথাও যদি বলি, সকলে কিন্তু আজ সফল। নিজেদের জীবনকে বেশ জাঁকজমকপূর্ণভাবে উপভোগ করছেন তারা। শেষ বয়সে এসে ভাইয়ার অভাবের সংসারে কষ্ট করতে মাও রাজি নন। তাই তো তিনিও ভিড়েছেন ওদের দলে। কেবল একলা রয়ে গেলেন বড় ভাইয়া। আসলে কঞ্জুস হওয়া যেমন অনুচিত, তেমন অতিরিক্ত দয়ালু হওয়াও ক্ষেত্রবিশেষে উচিত নয়। কাকে কোথায় আগে প্রাধান্য দিতে হবে তা বোঝা উচিত। পাশাপাশি সবকিছুতেই একটা মাত্রা টানা উচিত, বোঝা উচিত। নিজেকে বিলীন করে অন্যকে ভালো রাখতে চাও মানুষটা ভালো মানুষ নয়, বরং বোকা। নিজের দুঃসময় নিজেকেই পার করতে হয়। ওই সময় দুঃখের ভাগিদার কেউই হয় না। তাই খানিকটা হলেও দুঃসময় একলা চলার প্রস্তুতি রাখা উচিত। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরো গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।